আপনি কি দিল্লির কানট প্লেসের ঠিক মাঝখানে হাঁটাটাকে মারা যেতে থাকা একজন কোটিপতি মহিলাকে ছোঁয়ার সাহস করবেন, নাকি কোনো ঝামেলার ভয়ে শুধু ভিডিও করতে করতে দাঁড়িয়ে থাকবেন? যখন পুরো সমাজ মুখ ফিরিয়ে নিল, তখন রোহন শর্মা, একজন ওলা ক্যাব ড্রাইভার, তার পুরনো ফিকে হয়ে যাওয়া পোশাকে একাই ছিল এমন একজন মানুষ যে মৃত্যুর মুখ থেকে অনন্যা সিংয়ের জন্য জীবন ছিনিয়ে আনার সাহস করেছিল। কিন্তু জীবন তো আর রূপকথার গল্প নয়। সম্মান পাওয়ার বদলে হেড ডক্টর বিক্রম রাঠোর তাকে ভুল প্রাথমিক চিকিৎসা দেওয়ার জঘন্য অভিযোগে ফাঁসিয়ে দিল এবং শুধুমাত্র নিজের হিংসা ও নীচতার কারণে তার পুরো পরিবারকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিল। ন্যায় কি সবসময় ধনী ও ক্ষমতাশালীদের দাস হয়ে থাকে? এবং কেন আইসিইউতে যখন অনন্যার হৃৎস্পন্দন দ্বিতীয়বারের মতো থেমে গেল, সেই প্রতিভাবান ডাক্তার কাঁপতে কাঁপতে তার হাত থেকে সার্জারির ছুরি ফেলে দিতে বাধ্য হল এবং সেই ক্যাব ড্রাইভারের কাছে হাঁটু গেড়ে বসতে বাধ্য হল, যাকে সে তুচ্ছ মনে করত? সেই মিথ্যা মেডিকেল রিপোর্টের পেছনে সত্যিটা কী ছিল? এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন, সেই সবচেয়ে সন্তোষজনক মুখোশ উন্মোচনের সাক্ষী হওয়ার জন্য। দিল্লিতে শরতের সন্ধ্যার রোদ তখনও গ্রীষ্মের মতো তীব্র আর ভেজা ভেজা লাগছিল না, কিন্তু কনট প্লেসের সন্ধ্যার ভিড়ে, ডামার রাস্তা থেকে ওঠা গরম আর একে অপরের গায়ে লেগে থাকা হাজার হাজার মোটরসাইকেলের ধোঁয়ার কারণে সেই রোদও যেন গলে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। পুরনো বিশাল রাজগুলোর ফাঁক দিয়ে ছাকা আসা সোনালি সন্ধ্যার আলো, যা মধুর মতো ঘন লাগছিল, মানুষের ভিড়ের ওপর পড়ছিল। এমন একটি রং যা কাব্যিকও ছিল, আবার কঠোরও ছিল। গাড়ির হর্নের শব্দ, ইঞ্জিনের গর্জন আর একে অপরকে ডাকা মানুষের আওয়াজ মিলে রাজধানীর একটি বিশিষ্ট কোলাহল তৈরি করছিল। এমন একটি জায়গা যেখানে শান্তি কখনো কখনো রুটিরুজির সংগ্রামের মধ্যে আটকে থাকা একটি দামি জিনিস হয়ে থাকত। সেই মানুষের সমুদ্রে হারিয়ে গিয়েছিল রোহন শর্মা, ৩২ বছর বয়সী একজন মানুষ, যার চেহারায় কঠোরতা ছিল কিন্তু শরীরে ছিল মজবুতি। রোহন তার পুরনো মোটরসাইকেলে বসেছিল, এমন একটি বাইক যার পেইন্ট এবং স্টিকার প্রায় উঠে গিয়েছিল। যখনই তার ইঞ্জিন চালু হতো, তখন তার থেকে একজন বুড়ো মানুষের শুকনো কাশির মতো ঘরঘরাতি আওয়াজ আসত। সে টেকনোলজি কোম্পানিগুলোর ড্রাইভারদের মতো নীল রঙের পোশাক পরেছিল, কিন্তু সেই নীল রং তার কাঁধের দিক থেকে ফিকে হয়ে গিয়েছিল এবং কলারের উপর জায়গায় জায়গায় ঘষে ফেটে গিয়েছিল। এই দাগগুলো রোদ ও বৃষ্টিতে কাটানো অগণিত মাসের সাক্ষ্য দিচ্ছিল। রোহন তার হেলমেট খুলল, ঘামে ভেজা চুলে তাড়াতাড়ি হাত বুলালো এবং চোখ ছোট করে সামনের ট্রাফিক জ্যাম দেখল। সে তার আশেপাশের মানুষদের মতো রেগে বা অস্থির ছিল না। তার কালো আর শান্ত চোখে একটি অদ্ভুত ধৈর্য ঝিলিক মারছিল। এটা এমন একজন ব্যক্তির ধৈর্য ছিল যার অপেক্ষা করার, যাকে জীবন দ্বারা একপাশে ঠেলে দেওয়ার অভ্যাস হয়ে গিয়েছিল। রোহান তার পকেট থেকে একটি সামোসা বের করল, যা ততক্ষণে চ্যাপ্টা হয়ে গিয়েছিল। এটা তার দেরিতে করা দুপুরের খাবার ছিল বা হয়তো তাড়াতাড়ি করা রাতের খাবার। সে সেটা বড় আগ্রহে খাচ্ছিল এবং কখনো কখনো রাস্তার ধারে চা বিক্রি করা বুড়িমাসিকে দেখে হাসত, যখন সে তার পাখা দিয়ে তার দিকে বাতাস করছিল। রোহানের জীবন ৫০ টাকার ছোট ছোট সাবারি থেকে চলত, যা দিল্লির রাস্তায় পড়া তার ঘামের নোনতা ফোঁটাগুলো দিয়ে কামাই করা হতো। কিন্তু সে কখনো নিজেকে গরিব মনে করেনি। রোহানের জন্য শ্বাস নিতে পারা, পরিশ্রম করতে পারা আর মানুষের ছোটাছুটি দেখতে পারাটাই ছিল এক বরদান। সে রাস্তার ধারে গজানো ঘাসের মতো সাধারণ জীবন যাপন করত, যাকে পিষে দিলেও সে রোদ পাওয়ার জন্য মজবুতি কে সঙ্গে আবার উঠে দাঁড়াত। তার থেকে মাত্র কয়েক মিটার দূরে একটি কালো চমকিলে বিলাসবহুল গাড়ির মোটা কাচের ওপারে ছিল এক সম্পূর্ণ ভিন্ন পৃথিবী। গাড়ির ঠান্ডা কেবিনের ভেতরে চন্দনের হালকা এবং সুখাকার গন্ধ ছড়িয়েছিল, যা বাহারের ধোঁয়া আর ধুলোর তীব্র গন্ধের একদম বিপরীত ছিল। অনন্যা সিং আরামদায়ক চামড়ের সিটে পিঠ ঠেকিয়ে বসেছিল। তার সুন্দর চোখ গম্ভীর আর শূন্য ছিল এবং সে জানালা দিয়ে বাহারে अनिश्चिततार संगे देखছিল। 28 वर्ष की आयु में अनन्या के पास वो सब कुछ था जिसका स्वप्न लाखों महिलाएं देखती थी। एक आकर्षक सौंदर्य, परिवार से उत्तराधिकार में पाई एक विशाल संपत्ति और व्यापार की दुनिया में एक निर्णायक महिला सभापति का पद। কিন্তু অদ্ভুত বিষয় এটাই ছিল যে তার চারপাশে চাকচিক্য নয়, বরং একটি ঠান্ডা আর একা নীরবতা ছিল। অনন্যা ধীরে ধীরে তার কপাল মালিশ করল। এক ক্লান্তির অনুভূতি তার পাতলা শরীরে চেপে বসছিল, যা একটি দামি ডিজাইনার স্যুটে মোড়ানো ছিল। সে বাইরের ভিড়ভাট্টাপূর্ণ মানুষগুলোকে এমনভাবে দেখছিল যেন কোনো মুখ চলচ্চিত্র দেখছিল। সে অনুভব করছিল যে সে ভৌগোলিকভাবে তাদের খুব কাছে আছে, কিন্তু আত্মা থেকে মাইল মাইল দূরে আছে। তার কাছে এই পুরো রাস্তা কেনার টাকা ছিল, কিন্তু সে একটি সত্যিকারের হাত,
বা একটি উষ্ণ পারিবারিক খাবার কিনতে পারত না। তার হৃদয় আক্ষরিক এবং লাক্ষণিক উভয় অর্থেই ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত ছিল। বিরক্তিকর আর্থিক রিপোর্ট, শেয়ার বাজারে নাচতে থাকা অঙ্ক এবং ব্যবসায়িক অংশীদারদের চাতুরি ভরা হাসি তার অনুভূতিগুলোকে শেষ করে দিয়েছিল এবং তার হৃদয়ে একটি শূন্যতা ছেড়ে দিয়েছিল, যেখানে ঠান্ডা বাতাস বইত। অনন্যা তার কপাল ঠান্ডা কাঁচের ওপর রাখল। তার নজর ভুল করে রাস্তার ধারে সমোসা খেতে থাকা সেই ক্যাব ড্রাইভারের ওপর পড়ল। সে সেই ড্রাইভারের হাসি দেখল যখন সে একজন সাইকেলওয়ালাকে রাস্তা দিল। সেই হাসি এত সরল, খাঁটি আর উজ্জ্বল ছিল যে অনন্যার বুকে হিংসার একটি চিমটি অনুভব হলো। কেন এত সাধারণ দেখতে একজন ব্যক্তি এত শান্তিতে হাসতে পারে, অথচ সে সফলতার শিখরে বসে একটি খাদের কিনারায় দাঁড়িয়ে থাকার মতো অনুভব করছিল। যখন দুই সমান্তরাল পৃথিবীর এই দুই মানুষ অজান্তেই কনট প্লেসে একে অপরের পাশ দিয়ে যাচ্ছিল, শহরের সবচেয়ে প্রতিষ্ঠিত বেসরকারি হাসপাতালে ডাক্তার বিক্রম রাঠোর একজন রাজার মতো অপারেশন থিয়েটার থেকে বাইরে বেরোচ্ছিল, যিনি কিছুক্ষণ আগে একটি যুদ্ধে জিতেছিল। গ্যালারির সাদা আলো তার সোনার ফ্রেমের চশমার ওপর জ্বলছিল, যার থেকে একজন বিদ্বান আর ভদ্র কিন্তু একই সঙ্গে অত্যন্ত ঠান্ডা আভা ঝিলিক মারছিল। বিক্রম তার রক্তে ভেজা গ্লাভস খুলল এবং সেগুলোকে একটি দ্রুত আর সুনির্দিষ্ট অঙ্গভঙ্গির সাথে মেডিকেল ওয়েস্টবিনে ছুড়ে দিল, ঠিক সেভাবেই যেমন সে রোগীদের শরীর থেকে অসুস্থ কোষগুলো বের করে দিত। বিক্রমকে কার্ডিয়াক সার্জারির দুনিয়ার সোনালি হাত বলা হতো। তার জন্য প্রতিটি অপারেশন শুধু কাউকে বাঁচানোর কাজ ছিল না, বরং একটি শিল্পের প্রদর্শন ছিল, যেখানে সে একা শিল্পী ছিল যে তার ধারালো আর সুনির্দিষ্ট ছুরি দিয়ে জীবন আর মৃত্যুকে নিয়ন্ত্রণ করত। তাকে রোগীদের পরিবারের লোকেদের দ্বারা একজন ত্রাণকর্তার মতো মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানানোর অভ্যাস ছিল। তাকে শিক্ষানবিশ ডাক্তারদের প্রশংসা ও পূজা ভরা দৃষ্টিগুলোর নেশা ছিল। কিন্তু সেই আদর্শ বাইরের রূপের পেছনে ছিল একটি অহংকারী দাম্ভিকতা, যাকে হাততালি আর প্রশংসামূলক লেখাগুলো দিয়ে লালন পালন করা হয়েছিল। বিক্রম বড় হয়ে লাগানো সম্মান বোর্ড দেখল, যেখানে তার নাম সোনালি অক্ষরে প্রধানভাবে খোদাই করা ছিল এবং তার ঠোঁটে একটি হালকা হাসি চলে এলো। তার বিশ্বাস ছিল যে এই দুনিয়ায় জীবন আর মৃত্যুর মাঝের রেখা তার মতো অভিজাত মানুষদের হাতে আছে, ভাগ্যের বা বাইরের নিম্ন শ্রেণীর মানুষদের ছোটখাটো দয়ালুতার ওপর নয়। সে একটি বড় আয়নায় নিজেকে দেখল, নিজের টাই ঠিক করল, একটি নিখুঁত দেবতার ছবি দেখে সন্তুষ্ট হল। এই কথা থেকে অনজান যে ভাগ্য এমন একটি বিদ্রুপাত্মক দাবাবোট পাচ্ছিল, যেখানে তার অভিমানকে সেই সব জিনিস দিয়েই চ্যালেঞ্জ জানানো হতে যাচ্ছিল যাদের সে সবচেয়ে বেশি তুচ্ছ মনে করত। কনট প্লেসে ফিরে ট্রাফিক এখনও ইঞ্চি ইঞ্চি করে সরছিল এবং তারপর আবার থেমে গেল। রোহন তার সমস্যা শেষ করে ফেলেছিল। সে মনোযোগ দিয়ে কাগজটি সোজা করল, সেটাকে মুড়ল এবং গোল করে নিজের বাইকের ডিকিতে রেখে দিল, যাতে পরে ডাস্টবিনে ফেলে দিতে পারে। হঠাৎ তার হালকা ঠান্ডা লাগল যখন শরতের প্রথম বাতাস তার পাতলা শার্টের মধ্যে দিয়ে গেল, যার ফলে তার যুবাবস্থার দিনগুলো মনে পড়ল, যখন সে পাহাড়ি অঞ্চলে স্বেচ্ছাসেবকের কাজ করত। সেই দিনগুলো দারিদ্র্যের ছিল কিন্তু খুশিতে ভরা ছিল। সে প্রাথমিক চিকিৎসা করতে, ক্ষতের ব্যান্ডেজ করতে শিখেছিল শুধুমাত্র স্থানীয় মানুষদের সাহায্য করার ইচ্ছা থেকে। সেই দক্ষতাগুলো বহু বছর ধরে রুটিরুজির সংগ্রামে তার স্মৃতিতে ঘুমিয়েছিল, কিন্তু অন্যদের রক্ষা করার তার সহজাত প্রবৃত্তি এখনও তার রক্তে জ্বলছিল। অনন্যার গাড়ি রোহনের বাইকের সমান্তরালে এসে থামল। খোলা জানালার কাচের মধ্যে দিয়ে রোহন ভেতরের মহিলার সুন্দর কিন্তু যন্ত্রণাকাতর চেহারাটা ঝাপসা দেখতে পেল। একটি ছোট মুহূর্তের জন্য তাদের চোখ মিলল। রোহন ভদ্রতাবশত মাথা নেড়ে অভিবাদন জানাল, এটাও জেনে যে ভেতরে বসা মহিলাটি তাকে ঠিকভাবে দেখতে পারবে না। অনন্যা চমকে গেল। সে সেই অচেনা মানুষটির উজ্জ্বল আর উষ্ণ চোখগুলোকে সরাসরি তার দিকে দেখতে পেল, যেখানে কোনো হীনতা বা চাটুকারিতা ছিল না, যা সাধারণত শ্রমিক শ্রেণীর মানুষদের উচ্চ শ্রেণীর মানুষদের মুখোমুখি হওয়ার সময় দেখা যেত। সেই দৃষ্টি একটি অদ্ভুত সূর্য রশ্মির মতো ছিল, যা তার ভেতরের ঠান্ডা আর অন্ধকার অংশে পড়ল, যার ফলে তার হৃদয়, যা আগে থেকেই দুর্বল আর অনিয়মিতভাবে ধুকপুক করছিল, হঠাৎ জোরে সংকুচিত হল। এটা ঝড় আসার আগের শেষ শান্তি ছিল। রোহন, অনন্যা এবং বিক্রম তিনজনের মধ্যে কেউই জানত না যে মাত্র কয়েক মিনিটের মধ্যে ভাগ্যের চাকা এক নিষ্ঠুর মোড় নিতে যাচ্ছিল, যা তিনজন মানুষ, তিন ভাগ্য, তিন আলাদা শ্রেণীর জীবনকে আশু আর রক্তে ভরা একটি ভাগ করা ট্র্যাজেডিতে বেঁধে দেবে। কোলাহলপূর্ণ দিল্লির ঠিক মাঝখানে, পুরনো গাছগুলোর নিচে, যারা ইতিহাসের অনেক উত্থান পতন দেখেছে, মানবতা, হিংসা এবং ক্ষমার একটি গল্প শুরু হতে যাচ্ছিল, যা শুরু হলো একটি থেমে যাওয়া হৃদয় এবং একটি দ্বিতীয় হৃদয় থেকে,
যা দারিদ্র সত্ত্বেও দয়ালুতার ধুকপুকানি দিয়ে ধুকপুক করছিল। কনট প্লেসে ট্রাফিক কিছুটা এগিয়ে গেল এবং তারপর আবার সেখানেই থেমে গেল যখন চৌরাস্তার ট্রাফিক লাইট লাল হয়ে গেল। ধোঁয়া আর হর্নের শব্দে ভরা সেই পরিবেশে অনন্যার বিলাসবহুল গাড়ি হঠাৎ অদ্ভুতভাবে আঁটোসাঁটো আর শ্বাসরুদ্ধকর লাগতে লাগল, যদিও এয়ার কন্ডিশনিং সিস্টেম তখনও ঠান্ডা বাতাস ছুটছিল। একটি তীব্র ছুরির মতো ব্যথা তার বাম বুক চিরে যাচ্ছিল। অনন্যা চমকে গেল। সে তার ফোন গাড়ির মেঝেতে ফেলে দিল এবং নিজের 2 হাত দিয়ে তাড়াতাড়ি তার বুক চেপে ধরল। তার গোলাপি মুখ হঠাৎ জলে ভেজা সাদা কাগজের মতো ফ্যাকাশে হয়ে গেল। তার শ্বাস আটকে গেল, থেমে থেমে আসতে লাগল। মনে হলো যেন কোনো বিশাল অদৃশ্য হাত তার হৃদয় নিংড়ে দিচ্ছে, তার ফুসফুস থেকে বাতাসের প্রতিটি কণা টেনে নিচ্ছে। বেঁচে থাকার সহজাত প্রবৃত্তি থেকে উৎপন্ন আতঙ্কে অনন্যা গাড়ির দরজা খোলার চেষ্টা করল। তার বাতাস দরকার ছিল, তার শ্বাস নিতে হতো। গাড়ির দরজা খুলে গেল, কিন্তু তার দামি উঁচু হিলের জুতো পরা পা এখন তার শরীরের ভার বইতে পারছিল না। অনন্যা টলতে টলতে বাইরে বেরিয়ে এলো। তার হাত অনিশ্চিতভাবে বাতাসে নেড়ে উঠল এবং তারপর সে ধাকতে থাকা ডামার রাস্তায় পড়ে গেল। জোরে পড়ার কারণে তার যত্নে আঁচড়ানো চুল এলোমেলো হয়ে গেল এবং তার ধীরে ধীরে নীল হতে থাকা মুখের ওপর ছড়িয়ে গেল। তার চোখের সামনে পৃথিবী অন্ধকার হয়ে গেল। শহরের কোলাহল হঠাৎ দূর হয়ে গেল। কেবল তার হৃদয়ের ধীর থেমে থেমে আসা ধুকপোকানিগুলোই রইল এবং তারপর সেটাও নীরবতায় ডুবে গেল। এই সব এত তাড়াতাড়ি হল যে আশেপাশের ছোটাছুটি করা ভিড় এক মুহূর্তের জন্য থেমে গেল। কিন্তু সেই থমকে যাওয়াটা সাহায্যের জন্য এগিয়ে আসার জন্য ছিল না, বরং একটি ঠান্ডা আর ভয়াবহ দূরত্ব বজায় রাখার জন্য ছিল। সেই জ্ঞান হারানো মহিলাটির চারপাশে কৌতূহলী মানুষদের একটি বৃত্ত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, কিন্তু কেউই সেই অদৃশ্য সীমা পার করার সাহস করল না। মনে হয় স্ট্রোক হয়েছে বা হয়তো গরমে তাপ লেগেছে, একটি আওয়াজ সন্দেহে ভরা ছিল। তাকে ছুঁয়ো না, এত দামি গাড়ি, ধনী মানুষ, যদি ছোঁয়ার ফলে কিছু হয়ে যায় তাহলে ঘর বিক্রি করেও ক্ষতিপূরণ দিতে পারবে না। একজন মাঝবয়সী ব্যক্তি, যে তখনও তার মোটরসাইকেলের হ্যান্ডেল ধরেছিল, তার অভিজ্ঞ আর চালাক চেহারা নিয়ে সতর্ক করল। সেই সতর্কতা ভিড়ের ওপর ঠান্ডা জলের মতো কাজ করল এবং করুণার সেই ছোট ছোট স্ফুলিঙ্গগুলোকে নিভিয়ে দিল, যা সবেমাত্র জ্বলে উঠেছিল। মানুষজন পেছনে হটতে লাগল, নিজেদের জন্য একটি নিরাপদ দূরত্ব বজায় রাখতে লাগল। সাহায্যের জন্য বড় হাতের বদলে ডজন খানেক স্মার্টফোন বের করা হলো এবং ওপরে তোলা হলো। সেই কালো লেন্সগুলো অনন্যার দিকে এমনভাবে তাক করা হলো যেন সেগুলো নির্জীব চোখ। তারা সোশ্যাল মিডিয়ার কৌতূহল মেটানোর জন্য ভিডিও বানাচ্ছিল, ছবি তুলছিল, লাইভ স্ট্রিম করছিল। ফিসফিসানি আর কানাঘুষোর আওয়াজ মৌমাছির চাকের মতো গুঞ্জরিত হচ্ছিল, নিষ্ঠুর আর সংবেদনহীন। তারা তাকে একটি অদ্ভুত প্রাণীর মতো দেখছিল, একটি ট্রাফিক দুর্ঘটনার মতো, নাকি এমন একজন মানুষের মতো যে মৃত্যুর কিনারায় হাঁপাচ্ছিল। আভিজাত্যের ট্যাগ অজান্তেই একটি দেওয়াল হয়ে গেল, যা অনন্যাকে বিশাল ভিড়ের মধ্যে একঘরে করে দিল, যার ফলে সে তার জীবনের শেষ মুহূর্তগুলোতে আগের চেয়েও বেশি একা হয়ে গেল। রোহন তার বাইক স্টার্ট করে ট্রাফিকের মধ্যে দিয়ে বেরোনোরই উদ্যোগ নিচ্ছিল যে সামনের আওয়াজ তাকে থামিয়ে দিল। সে তার পায়ের ওপর দাঁড়িয়ে ভিড়ের ওপর দিয়ে দেখল এবং তৎক্ষণাৎ সেই মহিলাকে চিনতে পারল যে কিছুক্ষণ আগে সেই বিলাসবহুল গাড়িতে বসেছিল। সে সেখানে পড়েছিল, নোংরা রাস্তায় অজ্ঞান। তার দামি স্যুট ধুলোয় মাখা ছিল। রাস্তায় কাটানো বছরগুলোর অভিজ্ঞতা এবং স্বেচ্ছাসেবা করার দিনগুলোর প্রাথমিক চিকিৎসার জ্ঞান রোহনকে সঙ্গে সঙ্গে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করিয়ে দিল। শোবার ভঙ্গি, ত্বকের নীল হওয়া, বুক না নড়া, রোহনের শিরদাঁড়ায় একটি কারেন্ট যেন দৌড়াল। কিন্তু সঙ্গে সঙ্গে একটি অদৃশ্য ভয় তার পা আঁকড়ে ধরল। সে তো শুধু একজন ক্যাব ড্রাইভার ছিল, যার পকেটে কিছু টাকাই ছিল, এবং সে ছিল উচ্চ শ্রেণীর দুনিয়ার। ভালো করতে গিয়ে বিপদে পড়া, কাউকে বাঁচিয়েও পরে পরিবারের লোকেদের দ্বারা দোষী সাব্যস্ত হওয়া, পুলিশ দ্বারা বারবার ডাকা হওয়া এবং এমনকি ক্ষতিপূরণ দিতে বাধ্য হওয়ার গল্পগুলো তার মাথায় ভূতের মতো ঘুরতে লাগল। সে তার পুরনো মোটরসাইকেল দেখল, যা তার পরিবারের রুটিরুজির একমাত্র উৎস ছিল, এবং তারপর সেই ভিড় দেখল যারা নির্দয়ভাবে ভিডিও বানাচ্ছিল। যদি সে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বাঁচাতে না পারে, তাহলে কি তারা তার উপর আঙুল তুলবে? সে কি আগামীকাল শান্তিতে তার ক্যাব চালিয়ে রুটিরুজি কামাতে পারবে? একজন নিম্ন শ্রেণীর ব্যক্তির দ্বিধা রোহনের হাতগুলোকে এত শক্তভাবে হ্যান্ডেলের ওপর আঁকড়ে ধরল যে তার আঙুলগুলোর গাঁট সাদা হয়ে গেল। কিন্তু তারপর রোহনের নজর অনন্যার হাতের ওপর পড়ল, যা গরম ডামার রাস্তায় নির্জীব পড়েছিল।
সেই হাত এত দুর্বল আর অসহায় লাগছিল, যেন হতাশায় সাহায্য চাইছিল। বহু বছর আগের সেই বুড়ো ডাক্তারের ছবি তার মনে ভেসে উঠল। তাদের কথাগুলো তার কানে গুঞ্জরিত হতে লাগল। মানুষের জীবন সবার ওপরে। রোহন, যখন কাউকে ডুবতে দেখবে তখন কখনো লাভ ক্ষতি নিয়ে ভেব না, সব চুলোয় যাক। রোহন তার গলায় গর্জন করল এবং তার সব ছোটখাটো ভয় দুলে ছুঁড়ে ফেলল। সে তার মোটরসাইকেলকে রাস্তার ঠিক মাঝখানে স্ট্যান্ডে দাঁড় করিয়ে দিল। পেছন থেকে বাঁচতে থাকা হর্নের পরোয়া না করে রোহন তার হেলমেট খুলল এবং কৌতূহলী মানুষদের বৃত্ত চিরে একটি তীরের মতো এগিয়ে গেল। সরো সবাই, পেছনে হটুন, তাকে শ্বাস নিতে দিন। রোহনের চিৎকার গুঞ্জরিত হল, কর্কশ কিন্তু এত শক্তিশালী যে ভিড় চমকে দুভাগে ভাগ হয়ে গেল। রোহন অনন্যার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। কনট প্লেসের রাস্তা তাওয়ার মতো গরম ছিল এবং সেই তাপ তার মুখে বাষ্পের মতো লাগছিল। সে তার কান তার বাম বুকের ওপর রাখল। তার চোখ তার বুকের ওপর স্থির ছিল। হৃৎস্পন্দন ছিল না, শ্বাস নেওয়ার কোনো ইঙ্গিত ছিল না। হৃদয় থেমে গিয়েছিল। পরিস্থিতি অত্যন্ত গুরুতর ছিল। প্রতিটি অতিবাহিত সেকেন্ড তার বেঁচে থাকার সম্ভাবনাকে আরও কিছুটা কমিয়ে দিচ্ছিল। ম্যাডাম, ও ম্যাডাম! রোহন অনন্যার কপালে জোরে চাপড় মারল। তার আওয়াজ কাঁপছিল। কোনো প্রতিক্রিয়া হল না। 1 সেকেন্ডও নষ্ট না করে রোহন তাড়াতাড়ি অনন্যার অবস্থান সোজা করল। সে তার 10টি আঙুলকে একে অপরের মতো আঁকড়ে ধরল। তার হাতের নিচের অংশ তার বুকের মাঝখানে উরস্থির ঠিক ওপরে রাখল। সে তার শরীরকে সামনের দিকে ঝুঁকালো। তার পুরো শরীরের ওজন তার সোজা বাহুর ওপর দিল এবং বুক চাপতে শুরু করল। 1, 2, 3, 4। রোহন মনে মনে গুনছিল। তার রোদ আর বাতাসে কঠোর হয়ে যাওয়া হাতগুলো সেই অচেনা মহিলার বুকে জোরে চাপ দিল। প্রতিটি চাপ নির্ণায়ক, গভীর এবং মজবুত ছিল, ঠিক সেই কৌশল অনুসারে যা সে বহু বছর আগে প্লাস্টিকের মডেলের ওপর শত শতবার অভ্যাস করেছিল। ঘাম রোহনের কপাল থেকে পড়তে লাগল এবং অনন্যার ফ্যাকাশে মুখে টুপকে পড়ল। কেউ 10-2-তে ফোন করো, তাড়াতাড়ি করো। রোহন মাথা না তোড়ে চিৎকার করল। তার চোখ এখনও সেই মেয়েটির মুখের উপর স্থির ছিল। আশেপাশে কিছু মানুষ ঘাবড়ে গিয়ে ফোন লাগাতে লাগল, কিন্তু বেশিরভাগ মানুষ এখনও তাদের ক্যামেরা তুলে ধরেছিল, যেন তারা কোনো বিনামূল্যে রোমাঞ্চকর নাটক দেখছিল। সেই ভেজা ভেজা সন্ধ্যার রোদে রোহন যেন মৃত্যুর সঙ্গে দৌড় লাগাচ্ছিল। তার বাহুগুলোর পেশিগুলো প্রতিটি চাপের পরে টানটান হয়ে গেল এবং ব্যথা করতে লাগল। তার ওলার পোশাক, যা কাঁধের দিক থেকে ঘষে গিয়েছিল, ঘামে ভিজে গেল। তার শ্বাস দ্রুত হতে লাগল, যা গাড়ির ধোঁয়ার তীব্র গন্ধের সাথে মিশে যাচ্ছিল। তার এই বিষয়ে কোনো পরোয়া ছিল না যে সে একজন কোটিপতি মহিলার শরীর স্পর্শ করছে। তার সেই তীক্ষ্ণ দৃষ্টিগুলোর পরোয়া ছিল না, যা বলছিল এই ক্যাব ড্রাইভার কি জানে, যদি সে তার পাঁজর ভেঙে দেয় তাহলে কি হবে। এই মুহূর্তে তার মনে কেবল একটিই চিন্তা ছিল, এই হৃদয়কে আবার ধুকভুক করাতে হবে, এই মেয়েটির জন্য শ্বাস ফিরিয়ে আনতে হবে। শ্বাস নাও, প্লিজ শ্বাস নাও, রোহন মনে মনে চিৎকার করল। সে ঝুঁকে তার নাক বন্ধ করল, অনন্যার থুতনি ওপরে তুলল এবং তার মুখে শ্বাস ফুঁকে দিল। কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিল এবং তারপর ক্রমাগত বুক চাপতে লাগল। 1টি চক্র, 2টি চক্র, তারপর 3টি চক্র। রোহন পেছনে ধপাস করে বসে পড়ল। তার 2 হাত গরম ডামার রাস্তায় রাখা ছিল, যাতে সে তার ক্লান্ত শরীরকে ঠেস দিতে পারে। এখন যখন তার রক্তে অ্যাড্রেনালিন কম হল, তখন কাঁপার একটি ঢেউ তার ওপর চেপে বসল। ঘামের ফোঁটা তার পিঠের ওপর দিয়ে বইতে লাগল। তার ফিকে নীল শার্টকে ভেজালো এবং তার ছেঁড়া জুতোর ডগায় টুপকে পড়ল। সে একটি গভীর শ্বাস ছাড়ল। তার বুক জোরে জোরে ধুকভুক করছিল। মনে হচ্ছিল যেন সে নিজেই মৃত্যুর থাবা থেকে একটি জীবন ফিরিয়ে আনার জন্য একটি অফুরন্ত দৌড় লাগিয়েছে। আশেপাশের ভিড়ে আশ্চর্য এবং প্রশংসার আওয়াজ গুঞ্জরিত হল। যে ফোনগুলো আগে একটি ট্র্যাজেডির জন্য অপেক্ষা করছিল, তারা অজান্তেই একজন সাধারণ মানুষের সবচেয়ে বীরত্বপূর্ণ মুহূর্তটিকে ধরে ফেলেছিল। 102 অ্যাম্বুলেন্সের সাইরেন গুঞ্জরিত হল, যা শহরের কোলাহলকে চিরে দিল। লাল ক্রস সহ সাদা গাড়িটি দ্রুত এলো এবং ঘটনাস্থলের ঠিক পাশে থামল। পেশাদার পোশাকে মেডিকেল স্টাফ তাড়াতাড়ি নিচে নামল এবং স্ট্রিকারকে ভেতরে ঠেলল। তারা পেশাদারভাবে এবং দ্রুত কাজ করল। রোহানকে একপাশে ঠেলে দিল। সে পেছনে সরে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। সমাজের প্রান্তে থাকা এক বেনামি কাব ড্রাইভারের নিজের সঠিক জায়গায় ফিরে এলো। অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ হতে এবং সাইরেন বাজাতে বাজাতে হাসপাতালের দিকে দ্রুত যেতে দেখে রোহন ধীরে ধীরে তার কপালে হাত বুলাল, যার ফলে একটি তেলা নোংরা দাগ রয়ে গেল। তারপর সে চুপচাপ তার মোটরসাইকেলের কাছে ফিরে গেল এবং সেটাকে তুলল। সে ধন্যবাদ পাওয়ার আশা করল না, না কোনো পুরস্কারের আকাঙ্ক্ষা করল।
তার জন্য সেই মেয়েটির শ্বাস নেওয়াটাই তার বিবেকের জন্য সবচেয়ে বড় পুরস্কার ছিল। কিন্তু রোহন জানত না যে এই ডিজিটাল যুগে তার কাজ এখন কনট প্লেসের এক কোণের গোপন বিষয় রইল না। অ্যাম্বুলেন্স চলে যাবার কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়া একটি ঝড়ের মতো ফেটে পড়ল। একটি পুরনো ওলা শার্ট পরা, ঘামে ভেজা একটি যুবকের একটি কোটিপতি মহিলার জন্য ক্রমাগত বুক চাপার ভিডিও ক্লিপ জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে গেল। কেপ ছাড়া হিরো, আসল জীবনে অলৌকিক, দিল্লিতে মনুষ্যত্ব এখনও বেঁচে আছে, এর মতো আবেগপূর্ণ স্ট্যাটাস নিউজ ফিডে ভরে গেল। হাজার হাজার শেয়ার, লাখ লাখ লাইক এবং কমেন্ট রোহনকে আকাশে তুলে দিল। লোকেরা প্রতিটি ফ্রেমকে মনোযোগ দিয়ে দেখল, তার সুনির্দিষ্ট বুক চাপার কৌশল, তার নির্ণায়ক ভঙ্গি এবং তার দৃঢ় চোখের প্রশংসা করল। একটি এমন সমাজে যা ভালো গল্পের জন্য হন্যে হয়ে খুঁজছিল, রোহন হঠাৎ একটি প্রতীক হয়ে গেল, একটি রাস্তার হিরো যাকে প্রশংসা করা হচ্ছিল, যা আশেপাশে দাঁড়িয়ে থাকা উদাসীন ভিড়ের সম্পূর্ণ বিপরীত ছিল। যখন মিডিয়ার ঝড় ভার্চুয়াল জগতে চলছিল, আন্তর্জাতিক মাল্টিস্পেশালিটি হাসপাতালে যেখানে অনন্যাকে আনা হয়েছিল, সেখানে একটি আরও গোপন ঝড় শুরু হচ্ছিল, কিন্তু এটি খুব ঠান্ডা এবং নিষ্ঠুর ছিল। অ্যাম্বুলেন্স জরুরি প্রবেশদ্বারে থামল এবং ডাক্তার ও নার্সরা দ্রুত স্ট্রেচারটিকে সাদা জীবাণুনাশকের গন্ধযুক্ত করিডোর দিয়ে ঠেলে নিয়ে গেল। এই বিশেষ মামলাটি সামলানোর জন্য সবার সামনে ছিলেন ডাক্তার বিক্রম রাঠোর, কার্ডিওলজি বিভাগের প্রধান, হাসপাতালের সবচেয়ে উজ্জ্বল তারা। বিক্রম দ্রুত হাঁটছিল, তার সাদা কোট উড়ছিল, যার ফলে কর্তৃত্ব এবং অহংকারের অনুভূতি ঝিলিক মারছিল। যখন সে জানতে পারল যে রোগী অনন্যা সিং, একজন তরুণী কোটিপতি, একটি বড় গোষ্ঠীর উত্তরাধিকারী, তখন বিক্রমের সোনার ফ্রেমের চশমার পেছনের চোখে একটি চতুরতা ঝিলিক মারল। এটা শুধু একটি রোগীর ব্যাপার ছিল না, এটা তার প্রতিপত্তি এবং অবস্থান মজবুত করার একটি সোনালী সুযোগ ছিল। বিক্রম তাড়াতাড়ি রোগীকে সামলাল, নির্ণায়ক আদেশ দিল এবং সবচেয়ে আধুনিক চিকিৎসা সরঞ্জামগুলোতে দক্ষতার সাথে কাজ করল। অনন্যার সমস্ত গুরুত্বপূর্ণ সংকেত ধীরে ধীরে দামি মেশিন এবং বিক্রমের সোনালী হাটগুলোর নিয়ন্ত্রণে স্থিতিশীল হয়ে গেল। অনন্যাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে স্থানান্তরিত করার পর বিক্রম বাইরে এলো, নিজের মাস্ক নামালো এবং সহকর্মীদের থেকে সাধারণ প্রশংসা এবং রোগীর পরিবারের থেকে কৃতজ্ঞতা পাওয়ার জন্য প্রস্তুত হল। কিন্তু আজ পরিবেশটা কিছুটা অন্যরকম ছিল। রিসেপশনের নার্সরা তাকে সবসময়কার মতো প্রশংসার দৃষ্টিতে দেখার বদলে একটি ফোনের চারপাশে জটলা পাকিয়েছিল এবং উৎসাহে ফিসফিস করছিল। এই দেখো, এই ক্যাব ড্রাইভার সত্যি অসাধারণ, একদম বইয়ের মতো বুক চাপছে, একজন তরুণী নার্স বলল, এই দিকে মনোযোগ না দিয়ে যে বিক্রম ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেখো তো কত নির্ণায়কভাবে করছে, যদি এই লোকটি না থাকতো তাহলে ওই মহিলা হয়তো বাঁচত না, ডাক্তার তো অনেক দেরি করে পৌঁছালো, অন্যজন সহমত জানালো। বিক্রম তার ভ্রু কুঁচকে নিল, তার পেটে একটি অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি হল। সে নার্সের হাত থেকে ফোনটি ছিনিয়ে নিল। স্ক্রিনে সেই ভিডিওটি ছিল যা ভাইরাল হচ্ছিল। বিক্রম স্ক্রিনে চোখ স্থির করে দেখল, সেই নোংরা পোশাক পরা, নোংরা হাতওয়ালা লোকটিকে তার রোগীর ওপর বুক চাপতে দেখল, সেই রোগী যার জীবন বাঁচানোর কৃতিত্ব তার পাওয়া উচিত ছিল। ভিডিওটির নিচে হাজার হাজার মন্তব্য নিষ্ঠুর এবং সরাসরি ছিল। ঈশ্বরের ধন্যবাদ যে ওলাওয়ালা ছিল, ডাক্তারের জন্য অপেক্ষা করলে কফিনই মিলত। ডিগ্রির কি দরকার, গুরুত্বপূর্ণ হল হৃদয় এবং ব্যবহারিক দক্ষতা। এই ক্যাব ড্রাইভার তো অনেক কাগজি পিএইচডিধারীদের থেকে ভালো। প্রতিটি শব্দ বিক্রমের আকাশ ছোঁয়া আত্মমর্যাদায় সূচের মতো বিঁধছিল। সে একজন বিদেশে প্রশিক্ষিত ডাক্তার ছিল, চিকিৎসা জগতের অভিজাত শ্রেণী, যে তার বিশাল জ্ঞান দিয়ে মানুষের জীবন নিয়ন্ত্রণ করত। আর এখন জনসাধারণ একজন অশিক্ষিত ক্যাব ড্রাইভারের, সমাজের সবচেয়ে নিচের স্তরের এক ব্যক্তির প্রশংসা করছিল, তাকে অনন্যার জীবন রক্ষাকারী মানছিল এবং পেশাদার ডাক্তারদের ভূমিকাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছিল। একজন বহিরাগত দ্বারা পেছনে ফেলে আসা, তুলনা করা এবং ছোট করে দেখানোর অনুভূতি বিক্রমের রক্তে উত্তাপ নিয়ে এলো। বিক্রম নার্সকে ফোন ফিরিয়ে দিল, তার মুখ ঠান্ডা ছিল, সে তার বাড়তে থাকা রাগ লুকানোর চেষ্টা করছিল। সে রোগীর ঘরে ফিরে গেল, অনন্যাকে তার এবং টিউব দিয়ে ঘেরা অবস্থায় ঘুমাতে দেখল। সে কম্বল সরিয়ে মেয়েটির বুক পরীক্ষা করল, কোনো অত্যন্ত আঘাত ছিল না, কোনো ভাঙা পাঁজরের চিহ্ন ছিল না, যা ভুলভাবে বুক চাপলে হওয়ার সাধারণ জটিলতা। সেই ক্যাব ড্রাইভারের প্রাথমিক চিকিৎসা কৌশলের নিখুঁততা বিক্রমকে প্রভাবিত করার বদলে হিংসার আগুনকে আরও বাড়িয়ে দিল। এটা শুধু ভাগ্য ছিল, বিক্রম বিড়বিড় করল, তার আঙুলগুলো ঠান্ডা ধাতুর বিছানার ধারকে শক্তভাবে আঁকড়ে ধরছিল। একটি বেনামি ছোট মানুষ সামান্য ভাগ্যের জোরে আমার গৌরব চুরি করার সাহস কি করে করল? সেই প্রতিভাবান কিন্তু অহংকারী ডাক্তারের মনে রোহন এখন আর কোনো ভালো মানুষ রইল না, যিসনে কারো জীবন বাঁচিয়েছিল।
সে তার চোখের কাঁটা হয়ে গেল। সেই চমৎকার ক্যারিয়ারের ছবির ওপর একটি দাগ, যাকে বিক্রম কঠোর পরিশ্রমে তৈরি করছিল। পেশাদার আত্মমর্যাদায় আঘাত এবং শিখরে থাকার অভ্যস্ত ব্যক্তির অহংকার বিক্রমের ভেতরে একটি রাক্ষসকে জন্ম দিতে শুরু করে দিয়েছিল। সে এটা স্বীকার করল না যে সে এই জীবন রক্ষার নাটকে একটি সহায়ক ভূমিকায় আছে। তাকে একমাত্র নায়ক হতে হতো, একমাত্র ত্রাণকর্তা। আর এমনটা করার জন্য সেই ক্যাব ড্রাইভারের আভাকে যে কোনো মূল্যে নিভিয়ে দিতে হবে। হাসপাতালের জানালার বাইরে রাত নেমে এসেছিল, যা শহরকে গিলে নিয়েছিল। রাস্তার হলুদ আলো বিক্রমের চিন্তামগ্ন মুখের উপর পড়ছিল, যা অর্ধেক আলো আর অর্ধেক অন্ধকারে ছিল, যা একটি অসম লড়াইয়ের শুরুর ইঙ্গিত দিচ্ছিল। এটা নগ্ন সত্য এবং চিকিৎসা নীতি নামে মোড়ানো ষড়যন্ত্রের মধ্যেকার লড়াই ছিল। দুদিন পরে যখন মিডিয়া রাস্তার হিরোর প্রশংসা করছিল, রোহন সেই হাসপাতাল থেকে একটি ফোন পেল, যেখানে অনন্যার চিকিৎসা চলছিল। এটা ধন্যবাদপত্র বা প্রশংসাপত্র পাওয়ার আমন্ত্রণ ছিল না, যেমনটা তার সঙ্গী ক্যাব ড্রাইভার বন্ধুরা অনুমান করছিল, বরং একটি সংক্ষিপ্ত, ঠান্ডা এবং সম্পূর্ণরূপে প্রশাসনিক অনুরোধ ছিল। দয়া করে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা পদ্ধতি স্পষ্ট করার জন্য হাসপাতালের আইনগত বিভাগে আসুন। অপারেটরের আওয়াজ এত সাপাট এবং আবেগহীন ছিল যেন সে প্রোগ্রাম করা, যার ফলে রোহনের হৃদয়ে জন্মাতে থাকা খুশি হঠাৎ ঠান্ডা হয়ে গেল এবং তার জায়গায় একটি অস্পষ্ট অস্বস্তি নিয়ে এলো। রোহন তার রাইড হিলিং অ্যাপ বন্ধ করে দিল, তার জট পাকানো চুল ঠিক করল এবং তার পুরনো ডোরাকাটা শার্টের ভাঁজগুলো সোজা করার চেষ্টা করল। এটা তার সবচেয়ে ভালো শার্ট ছিল, যা সে কেবল বিয়ে বা গ্রামের উৎসবের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেই পরত। সে তার পুরনো মোটরসাইকেল পার্কিংয়ে দাঁড়াল এবং দ্বিধা নিয়ে 5 স্টার আন্তর্জাতিক হাসপাতালের মূল হলে প্রবেশ করল। এখানকার পরিবেশ তার মতো একজন শ্রমিকের জন্য ভারী এবং অপরিচিত ছিল। মার্বেলের মেঝে এত চকচকে ছিল যে তার ছেঁড়া ক্যানভাসের জুতোয় লেগে থাকা ধুলোও পরিষ্কার দেখা যাচ্ছিল। লেমন গ্রাস এসেনশিয়াল অয়েলের সুখকর গন্ধ ছিল, কিন্তু এটা সাদা দেওয়াল এবং আধুনিক ধাতুর মেশিন থেকে আসা ঠান্ডাকে কমাতে পারল না। রোহনের মনে হলো যেন সে একটি চমৎকার মহলে উড়ে আসা একটি ধুলোর কণা, ছোট এবং তুচ্ছ। যেই মিটিং রুমে তাকে ডাকা হয়েছিল তা 3য় তলায় প্রশাসনিক উইংয়ের শেষ প্রান্তে ছিল, যা ক্লিনিক এলাকার কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা ছিল। যখন রোহন দ্বিধা নিয়ে দরজা ঠকঠক করল এবং ভেতরে পা রাখল, তখন এয়ার কন্ডিশনার থেকে বেরোনো ঠান্ডা বাতাস তাকে কাঁপিয়ে দিল। ভেতরে একটি লম্বা ডিম্বাকার টেবিল পুরো ঘরকে ঘিরে রেখেছিল। চারপাশে 3-4 জন সাদা কোট এবং হালকা নীল রঙের মেডিকেল পোশাকে বসেছিল। তারা কথা বলা বন্ধ করে দিল এবং একযোগে তার দিকে তাকাল। তাদের চোখে স্বাগতম নয়, বরং মাথা থেকে পা পর্যন্ত একটি তদন্ত ছিল, যেন তারা কোনো অদ্ভুত নমুনার মূল্যায়ন করছিল, যাকে এইমাত্র গবেষণাগারে আনা হয়েছে। আপনি রোহন শর্মা, যিনি রোগী অনন্যা সিংকে প্রাথমিক চিকিৎসা দিয়েছিলেন? একটি মোটা কালো ফ্রেমের চশমা পরা মাঝবয়সী মহিলা বলল। তার তীক্ষ্ণ আওয়াজ শান্ত ঘরে গুঞ্জরিত হল। জি, আমি। রোহন ধীরে ধীরে জবাব দিল। তার দুহাত খাবড়ে গিয়ে একে অপরের সাথে জট পাকিয়েছিল। সে বুঝতে পারছিল না যে তাদের কোথায় রাখবে। সে বলা চেয়ারে বসে পড়ল। সেই বুদ্ধিজীবীদের সামনে এমন অনুভব করছিল যেন কোনো অপরাধী কাঠগড়ায় বসে আছে। ঘরের বাতাস ভারী হয়ে গেল। কোণে বসা এক তরুণী নার্স ধীরে ধীরে তার নাক কোঁচকে নিল এবং তার হাতকে তার মুখের সামনে হালকাভাবে নাড়াল, যেন সে রোদ, বাতাস, পেট্রোল আর ঘামের সেই বিশিষ্ট গন্ধ দূর করতে চায়, যদিও সে আসার আগে ভালো করে গোসল করে এসেছিল। সেই ছোট সূক্ষ্ম কাজটি রোহন থেকে লুকিয়ে থাকল না। এটা তার আত্মমর্যাদায় একটি সূঁচের মতো বিঁধল, যার ফলে তার মুখ লজ্জা এবং অপমানে গরম হয়ে গেল। তাদের চোখে সে একজন হিরো ছিল না, সে শুধু একজন অমার্জিত বহিরাগত ছিল, যিনি চিকিৎসার পবিত্র স্থানে পা রাখার সাহস করেছিল। ঘরের দরজা খুলল এবং ডাক্তার বিক্রম রাঠোর ভেতরে এলো। সেই মর্যাদাপূর্ণ আত্মবিশ্বাসী ভঙ্গি। তার সাদা নিখুঁত কোটের নিচে একটি পুরোপুরি সেলাই করা স্যুট ছিল। বিক্রমের আসার কারণে ঘরের পরিবেশ আরও কিছুটা গম্ভীর হয়ে গেল। সমস্ত কর্মীরা সম্মান সহকারে মাথা নিচু করল। বিক্রম হাসল, একটি মানক সামাজিক হাসি, কিন্তু তার চশমার পেছনের চোখ নিষ্ঠুরতার সীমা পর্যন্ত ঠান্ডা ছিল। সে মূল চেয়ারে বসে পড়ল এবং তার সামনে রাখা মোটা মেডিকেল ফাইলটি ধীরে ধীরে উল্টাতে লাগল, ইচ্ছাকৃতভাবে নীরবতাকে দীর্ঘায়িত করছিল, যাতে রোহনের ওপর মনস্তাত্ত্বিক চাপ পড়ে। মিস্টার রোহন, বিক্রম শুরু করল। তার আওয়াজ গভীর এবং সংযত ছিল, কিন্তু প্রতিটি শব্দ একটি সার্জারির ছুরির মতো ধারালো ছিল। প্রথমত, হাসপাতাল এবং রোগীর পরিবারের পক্ষ থেকে আমি আপনার তাৎক্ষণিকতার প্রশংসা করি।
কারো জীবন বাঁচানোর জন্য নিজেকে ঝুঁকিতে ফেলা খুবই প্রশংসনীয়। সমাজে আপনার মতো মানুষদের দরকার। রোহন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং ধন্যবাদ বলার জন্য মুখ খুলতেই যাচ্ছিল যে বিক্রম হাত তুলে তাকে থামিয়ে দিল। তবে বিক্রম এই দুটি শব্দের ওপর জোর দিল। তার স্বর বিপজ্জনকভাবে শান্ত হয়ে গেল। চিকিৎসা একটি সম্পূর্ণ নির্ভুল বিজ্ঞান। এতে অনুমান বা অন্ধ উচ্ছ্বাসের জন্য কোনো জায়গা নেই। আমরা আপনাকে এখানে কাউকে শাস্তি দিতে নয়, বরং আপনার প্রাথমিক চিকিৎসা পদ্ধতিতে কিছু পেশাদার সমস্যা স্পষ্ট করার জন্য ডেকেছি, কারণ এর পরিণতি খুব গুরুতর হতে পারে। বিক্রম একটি ফুসফুসের এক্স-রে ফিল্ম রোহনের দিকে ঠেলে দিল। তার উপর ঝাপসা দাগগুলোর দিকে ইশারা করল এবং জটিল চিকিৎসা পরিভাষা ব্যবহার করে তার উপর আক্রমণ করা শুরু করল। আপনি দেখছেন, আপনার বুক চাপার বল খুব বেশি ছিল। মিস সিংয়ের মতো নাজুক মহিলার জন্য আপনার মতো একজন শারীরিক শ্রম করা ব্যক্তির দ্বারা প্রয়োগ করা বলের ফলে পাঁজরগুলোতে ফাটল আসতে পারে, এমনকি পাঁজর ভেঙে ফুসফুসে ঢুকে যেতে পারে। কিন্তু এটা সবচেয়ে উদ্বেগজনক বিষয় নয়। বিক্রম কিছুক্ষণ থামল, রোহনের বদলা যাওয়া মুখের অভিব্যক্তিগুলো দেখল এবং তারপর আরেকটি মারাত্মক আঘাত করল। সমস্যা মস্তিষ্কের সাথে সম্পর্কিত। আপনার কাছে কি কোনো অনুমোদিত চিকিৎসা কর্তৃপক্ষ দ্বারা জারি করা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআরের শংসাপত্র আছে? আমি স্বেচ্ছাসেবা করার সময় ডাক্তারদের কাছ থেকে শিখেছিলাম। রোহন তোতলালো, তার কপালে ঘাম আসতে লাগল। দেখে শেখা এবং বিধিসম্মতভাবে প্রশিক্ষিত হওয়া দুটি সম্পূর্ণ আলাদা ধারণা, মিস্টার রোহন। বিক্রম তাকে মাঝখানে থামিয়ে দিল। তার সুর গুরুত্বপূর্ণ হয়ে গেল। যখন আপনি বুক চাপেন, যদি কম্পাঙ্ক অসম হয় বা হাত রাখার অবস্থান কিছু সেন্টিমিটারও ভুল হয়, তাহলে মস্তিষ্কে পাম্প হওয়া রক্তের পরিমাণ অপর্যাপ্ত হবে এবং আপনি জানেন মস্তিষ্কের কোষগুলো অক্সিজেনের অভাবে কিছু মিনিটের মধ্যেই স্থায়ীভাবে মরে যায়। রোগী বেঁচে থাকতে পারে, হৃদয় আবার ধুকপুক করতে পারে, কিন্তু যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে যায় তবে সে জীবনভর উদ্ভিদ অবস্থায় থাকতে পারে বা তার স্মৃতি, হাঁটা চলার ক্ষমতা হারাতে পারে। বিক্রমের শব্দগুলো রোহনের মাথার ওপর হাজার হাজার কিলোগ্রামের পাথরের মতো পড়ল। সে স্তব্ধ ছিল। সে এই বিষয়গুলো নিয়ে কখনো ভাবেনি। সেই সময় সে কেবল তার সহজাত প্রবৃত্তি এবং যা কিছু তার মনে ছিল সেই অনুযায়ী তাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তার মনে ছিল যে সে খুব সাবধানে এবং মনোযোগ দিয়ে করেছিল, কিন্তু এখন সেই বিভাগীয় প্রধানের বৈজ্ঞানিক এবং কর্তৃত্বপূর্ণ বিশ্লেষণের সামনে রোহনের বিশ্বাস মারাত্মকভাবে টলে গেল। উচ্ছ্বাস ভালো, কিন্তু অজ্ঞতার সাথে উচ্ছ্বাস কখনো কখনো ধ্বংসাত্মক হয়ে যায়। আপনি আমার মানেটা বুঝতে পারছেন, তাই না? বিক্রম তার আওয়াজ ধীরে করে দিল এবং একটি হালকা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক বক্তব্য দিয়ে কথা শেষ করল। বর্তমানে রোগী সচেতন আছেন, কিন্তু আমরা যে কোনো নিউরোলজিক্যাল সিকুয়েল পরবর্তী প্রভাবের জন্য কঠোর নজরদারি করছি। যদি কিছু ভুল হয় তাহলে আমার ভয় হচ্ছে যে আইনগত দায়বদ্ধতা খুব জটিল হয়ে যাবে। জনতা আজ আপনার জয় জয়কার করছে, কিন্তু যদি কাল সে ভুল প্রাথমিক চিকিৎসার কারণে বিছানায় পড়ে থাকে, তাহলে তারা সঙ্গে সঙ্গে আপনার থেকে মুখ ফিরিয়ে সমালোচনা করবে। এটা একটি দুধারী তলোয়ার। রোহন চেয়ারে নির্জীব বসে রইল। তার হাঁটুতে রাখা শক্ত হাতগুলো হঠাৎ কাঁপতে লাগল। সে তার হাতগুলোর দিকে নিচে তাকালো। সেই হাতগুলো, যার ওপর তার গতকাল পর্যন্ত গর্ব ছিল যে তারা কারো জীবন বাঁচিয়েছে, এখন বিক্রমের শব্দের অধীনে তারা হঠাৎ অনভিজ্ঞ মোটা হাত হয়ে গেল, যাদের কারো জীবন নেওয়ার ক্ষমতা ছিল। একটি ভয় রোহনকে আঁকড়ে ধরল। সে ভয় পাচ্ছিল যে সে কিছু ভুল করে দিয়েছে। সে ভয় পাচ্ছিল যে তার ভালো কাজ একটি তরুণী মেয়ের জীবন নষ্ট করার কারণ হয়ে উঠেছে। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকা অনন্যার ছবি তার সামনে চলে এলো, কিন্তু এখন তাতে উদ্ধারের রং ছিল না, বরং সেই অদৃশ্য পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর ভয়ের ছায়া ছিল যা সে হয়তো তৈরি করে দিয়েছিল। ঘরের বাতাস এত ঘন হয়ে গিয়েছিল যে রোহন শ্বাস নিতে পারছিল না। আশেপাশের নার্সদের চোখ এখন বিষাক্ত তীরের মতো লাগছিল। আমি আগেই বলেছিলাম সে কিছু জানে না, ভাবত যে সে হিরো, কিন্তু বেরোলো তো ঝামেলার কারণ। এই না বলা ফিসফিসানি রোহনের মাথায় গুঞ্জরিত হচ্ছিল। আপনি যেতে পারেন। বিক্রম ফাইল বন্ধ করে দিল এবং মিটিং তাড়াতাড়ি শেষ করে দিল। যদি প্রয়োজন হয় তাহলে আমরা আপনার সাথে যোগাযোগ করব। আশা করি আপনি বুঝবেন যে মানুষকে বাঁচানো ডাক্তারদের কাজ, সেই সব মানুষদের যাদের বিশেষজ্ঞতা আছে। পরের বার যদি এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে কাজ করার আগে সাবধানে ভাববেন। রোহন দাঁড়াল। তার পা এত ভারী ছিল যেন সীসা দিয়ে বাঁধা। সে ধীরে ধীরে নমস্কার জানালো এবং ঘর থেকে বেরিয়ে গেল। তার পিঠ এমন ঝুঁকেছিল যেন সে তার বিবেকের পুরো আদালতের বোঝা বহন করছে। মিটিং রুমের দরজা তার পেছনে বন্ধ হয়ে গেল। তাকে সেই চকচকে এবং পক্ষপাত দুষ্ট দুনিয়া থেকে আলাদা করে দিল।
বিক্রম দরজার কাছের মধ্যে দিয়ে রোহনের হতাশ ছায়া দেখল। তার ঠোঁটে একটি সন্তুষ্ট গোপন হাসি চলে এলো। সে জানত যে সে সফল হয়েছে। তাকে আইন বা বল ব্যবহার করতে হয়নি, শুধু একটি গরিব মানুষের মনোবিজ্ঞান, তার হীনমন্যতার উপর আঘাত করতে হয়েছে। সে হিরোর বিবেকের মধ্যেই সন্দেহের বীজ বপন করে দিয়েছিল। একবার যখন হিরো নিজের উপর সন্দেহ করতে শুরু করে, তখন তার আভা নিজে থেকেই ফিকে হয়ে যায়। রোহন হাসপাতালের লম্বা নিঃসঙ্গ করিডোর দিয়ে গেল। বাইরে শরতের রোদ এখনও সোনালি এবং উজ্জ্বল ছিল, কিন্তু এখন তার হৃদয়ে কেবল বিভ্রম এবং ভয়ের একটি ধূসর কুয়াশা ছিল। সে আবার তার হাতগুলোর দিকে দেখল। মনে হলো যেন তার উপর একটি অদৃশ্য দাগ লেগে আছে, যাকে ধোয়া যায় না। সে কি সত্যিই ভুল ছিল? তার ভালো কাজ কি একটি বোকার ভুল ছিল? এই প্রশ্ন তার আত্মার গভীরে বিঁধতে থাকল, যে কোনো শারীরিক ক্ষতের চেয়েও বেদনাদায়ক। রাত শহরকে তার আকোষে নিয়ে নিল, কিন্তু সেই শান্তি আনল না যা তার আনা উচিত ছিল। এর বদলে এটা সেই অন্ধকার ষড়যন্ত্রগুলোর জন্য একটি আদর্শ পটভূমি হয়ে গেল, যা এখন উঠে আসতে শুরু করেছিল। রোহন তার ছোট ভাড়া করা ঘরে ফিরল, যা দিল্লির একটি আটোসাটো ঘোরানো গলিতে অবস্থিত ছিল, তার সাথে হাসপাতালের মিটিং থেকে পাওয়া ঘাবড়ানোর অনুভূতি নিয়ে। সে ভেবেছিল যে সে গোসল করবে, তার স্ত্রী দ্বারা জমিয়ে রাখা টমেটোর চাটনি দিয়ে রুটি খাবে এবং তারপর একটি ঘুম দেবে, যাতে ডাক্তার রাঠোরের বিশেষজ্ঞতায় ভরা হুমকিগুলো ভুলে যেতে পারে। কিন্তু জীবন তাকে সেই দামি শান্তি উপভোগ করার অনুমতি দিল না। পরের দিন সকালে, যখন আটোসাটো আবাসিক এলাকায় মুরগির অসম্পূর্ণ ডাকও শেষ হয়নি, রোহনের ফোন জোরে জোরে বেজে উঠল। এটা পরিচিত অ্যালার্মের আওয়াজ ছিল না, বরং সোশ্যাল মিডিয়া থেকে আসা বিজ্ঞপ্তির বন্যা ছিল। রোহন তার চোখ কুঁচকে ভাঙা স্ক্রিনের ফোনটি তুলল এবং তার নজর একটি বিখ্যাত গসিপ নিউজ ওয়েবসাইটে একটি লাল চাঞ্চল্যকর শিরোনামের ওপর পড়ল। কোটিপতিকে বাঁচানোর পেছনের কালো সত্য, একজন আকস্মিক হিরো নাকি ভাগ্য বদলানোর একটি নিখুঁত স্ক্রিপ্ট। রোহনের হৃদয় বসে গেল। সে কাঁপতে কাঁপতে লেখাতে ক্লিক করল এবং প্রতিটি অক্ষর তার সম্মানের ওপর সরাসরি আঘাত করা ছুরির মতো সামনে এলো। লেখাটি কোনো ঠোস প্রমাণ পেশ করল না, বরং ব্যক্তিগত সূত্র এবং বিশেষজ্ঞের রায়ের নামে দুরভিসন্ধিমূলক সন্দেহগুলো চাতুরির সাথে মিশিয়ে দিল। তারা প্রশ্ন তুলল যে একজন ক্যাব ড্রাইভারের কাছে এত দক্ষ বুকচাপার কৌশল কিভাবে থাকতে পারে, যদি সে আগে থেকে প্রস্তুতি না নিয়ে থাকে। সে ঠিক সেই সময় সেই জায়গাতে কিভাবে আবির্ভূত হল যখন কোটিপতি মহিলা পড়ে গেল, এবং সবচেয়ে নিষ্ঠুর লেখাটি ইঙ্গিত দিল যে এটা ধনীদের কাছ থেকে টাকা হাতানোর বা খ্যাতি পাওয়ার জন্য তৈরি করা একটি বিস্তারিত নাটক হতে পারে। লেখার নিচে মন্তব্য বিভাগ ভাষার বিষে ভরা একটি যুদ্ধক্ষেত্রে বদলে গিয়েছিল। যে লোকেরা গতকাল তাকে জীবন্ত ভগবান বলছিল, আজ 180 ডিগ্রি ঘুরে গিয়েছিল এবং ভিড়ের সাথে পাথর ছুটতে যোগ দিয়েছিল। চেহারা দেখো, কত চালাক লাগছে, নিশ্চিত ধনী জামাই হতে চায়। আজকার কেউই শর্তহীনভাবে ভালো হয় না, অবশ্যই কোনো ষড়যন্ত্র আছে। শুনেছি এই লোকটি খুব ঋণে ডুবে আছে, হয়তো হতাশায় এই পদক্ষেপ নিয়েছে। এই ভিত্তিহীন মন্তব্যগুলো, এই দুরভিসন্ধিমূলক জল্পনাগুলো জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে গেল এবং রোহনকে একজন হিরো থেকে জনতার চোখে একজন প্রতারক, সুযোগ সন্ধিনী বানিয়ে দিল। এই নোংরা মিডিয়া অভিযান সুসংগঠিতভাবে শুরু করা হয়েছিল, যা সমাজে গভীরভাবে থাকা ধনী গরিবের পক্ষপাতকে আক্রমণ করছিল এবং সবসময় কৌতূহলী ও নিষ্ঠুর থাকতে চাওয়া ভিড়ের সন্দেহকে উস্কে দিচ্ছিল। রোহন ফোন রেখে দিল। সূর্য ওঠা সত্ত্বেও তার শিরদাঁড়া একটি ঠান্ডা অনুভূত হল। সে ঘর থেকে বাইরে বেরোল, প্রতিদিনের মতো ক্যাব চালানোর উদ্দেশ্যে নিয়ে। কিন্তু আজ তার ছোট গলির পরিবেশ খুব আলাদা ছিল। গলির মোড়ের চাওয়ালা, যে প্রায়শই তাকে ধারে চা দিত, আজ তাকে যেতে দেখে মুখ ফিরিয়ে নিল, যেন সে তার দোকান সাজাতে ব্যস্ত আছে। কিছু প্রতিবেশী মহিলা যারা গল্প করছিল, তাকে দেখে হঠাৎ চুপ হয়ে গেল এবং তার চলে যাওয়ার পর তারা আবার ফিসফিস করতে লাগল। তাদের চোখ সন্দেহ এবং অবজ্ঞায় ভরা ছিল। ভার্চুয়াল জগতের রায় দ্রুতই আসল জগতে ছড়িয়ে পড়েছিল এবং তাকে সেই জায়গায় একঘরে করে দেওয়া একটি অদৃশ্য দেওয়াল তৈরি করেছিল, যেখানে সে এত বছর ধরে থাকছিল। রোহন তার ওলা অ্যাপ চালু করল, কিছু রাইড পাওয়ার আশায়, যাতে সে বাস্তবতা ভুলে যেতে পারে। টিং, একটি রাইডের নোটিফিকেশন এলো। সে তাড়াতাড়ি স্বীকার করে নিল, কিন্তু এর আগে যে সে তার বাইক স্টার্ট করতে পারত, স্ক্রিনে রাইড বাতিল হওয়ার বার্তা এলো। বাতিল করার কারণ, একজন প্রতারকের সাথে দেখা করার ভয়, সাথে একটি 1 স্টার রেটিং। রোহন স্তব্ধ হয়ে গেল। এর সাথে সাথেই আরও 2-3টি রাইড এই ধরনের কারণেই বাতিল হয়ে গেল, বা গ্রাহক পফম ওপরে ডালে গালাজ দিল এবং ফোন কেটে দিল।
তার পরিবারের আজীবিকার একমাত্র উৎস মিথ্যা গুজব দিয়ে কেটে দেওয়া হচ্ছিল। সংকটের চূড়ান্ত পর্যায়ে দুপুরে এলো। রোহনের স্ত্রী তাকে ফোন করল। তার আওয়াজ ভয়ে কাঁপছিল। কিছু অজ্ঞাত নম্বর থেকে হুমকি ভরা ফোন আসছিল। বলছিল যে তারা তার মেয়ের স্কুলের ঠিকানা জানে। তারা দাবি করল যে সে চতুরতার সাথে তার উদ্দেশ্য কবুল করুক, দুনিয়াকে প্রতারণা করার চেষ্টা না করুক। রোহন দ্রুত বাড়ির দিকে ছুটল এবং দেখল যে তার স্ত্রী তার মেয়েকে কোলে নিয়ে বিছানার কোণে কাঁদছে। তাদের আঁটোসাঁটো ভাড়া করা ঘর এখন শোক এবং ভয়ের পরিবেশ দিয়ে ভরে গেল। সে ঠান্ডা খাবারের প্লেট দেখল, তার স্ত্রীর লাল ফোলা চোখ দেখল এবং তার হৃদয় ভেঙে গেল। তার ভালো কাজ, তার বাহাদুরি শেষ পর্যন্ত কী দিল? কোনো মহিমা নয়, কেবল তার সবচেয়ে প্রিয়জনদের জন্য উত্থান পতন, হুমকি এবং অপমান। যখন রোহন জনমতের ঝড়ের মধ্যে সংগ্রাম করছিল, কার্ডিওলজি বিভাগের প্রধানের কার্যালয়ে বিক্রম রাঠোর আরামে একটি তিক্ত কফির চুমুক নিচ্ছিল এবং তার কম্পিউটার স্ক্রিনে তার কাজের ফলাফল দেখছিল। সেই আপত্তিকর লেখাগুলো, সেই গালিগালাজ করা মন্তব্যগুলো নিজে থেকে আসেনি। এটা ছিল বিক্রম দ্বারা কিছু পরিচিত সাংবাদিকদের খবর ফাঁস করা এবং জনমতকে চতুরতার সাথে পরিচালিত করার ফলাফল। ঘরের দরজা খুলল এবং ডাক্তার মেহরা, একজন তরুণ এবং প্রতিশ্রুতিশীল ডাক্তার এবং বিক্রমের বিশ্বস্ত অধীনস্থ, অনন্যার মেডিকেল ফাইল হাতে নিয়ে ভেতরে এলো। মেহরার মুখে স্পষ্টতই দ্বিধা এবং ইতস্তত ছিল। স্যার, রোগী অনন্যা সিংয়ের মেডিকেল রিপোর্ট সম্পর্কে। মেহরা তোতলাল এবং ফাইলটি টেবিলের ওপর রাখল। সিটি এবং এমআরআই স্ক্যানের ফলাফল থেকে জানা যায় যে রোগীর মস্তিষ্ক সম্পূর্ণ স্বাভাবিক আছে। অক্সিজেনের অভাবে কোনো ক্ষতির কোনো ইঙ্গিত নেই। পাঁজরগুলোতেও কেবল হালকা ফাটল আছে, যা বুক চাপার সময় একটি খুব সাধারণ এবং গ্রহণযোগ্য আঘাত। রোহনের প্রাথমিক চিকিৎসা প্রক্রিয়া সত্যি খুব সুনির্দিষ্ট ছিল। বিক্রম কফির কাপ নিচে রাখল। চীনামাটির পেয়ালাটির প্লেটের সাথে ধাক্কা লাগার শুকনো আওয়াজ এলো। সে মেহরার দিকে চোখ তুলল। তার দৃষ্টি চশমার ওপার থেকে তীক্ষ্ণ এবং ভেদনক্ষম ছিল। মেহরা, বিক্রম বলল। তার আওয়াজ হালকা ছিল, কিন্তু তাতে অনেক ওজন ছিল। তুমি এখনও তরুণ, তোমার ক্যারিয়ার অনেক লম্বা। তুমি কি জানো যে চিকিৎসায় সাধারণ এবং সম্ভাব্য ঝুঁকির মধ্যে কী পার্থক্য থাকে? মেহরা চুপ থাকল, তার কপালে ঘাম এলো। বিক্রম দাঁড়ালো, টেবিলের চারপাশে হেঁটে এলো এবং তার তরুণ সহকর্মীর কাঁধে হালকাভাবে থাপ্পড় মারল। রোগী এখন ঠিক আছে, কিন্তু কে গ্যারান্টি দিতে পারে যে ভবিষ্যতে কোনো সিকুয়েল হবে না? আমাদের একটি আরও সতর্ক রিপোর্ট প্রয়োজন। অত্যধিক বলের কারণে চতুর্থ এবং পঞ্চম পাঁজরে ফাটলের বিবরণের ওপর জোর দাও এবং এটাও যোগ করো যে অব্যবস্থাপিত প্রাথমিক চিকিৎসার সময় রক্ত সঞ্চালনে বাধার কারণে ইস্কিমিক স্ট্রোক, মস্তিষ্কে রক্ত কম হওয়ার ঝুঁকি আছে। আমরা মিথ্যা বলছি না, আমরা শুধু হাসপাতালের রক্ষা করছি এবং সম্প্রদায়কে অপেশাদার প্রাথমিক চিকিৎসার ঝুঁকিগুলো সম্পর্কে সতর্ক করছি। কিন্তু এটা রোহনের জন্য খুব অন্যায্য হবে। সে সত্যিই তাকে বাঁচিয়েছে। মেহরা তার অবশিষ্ট বিবেক বাঁচানোর চেষ্টা করল। তুমি একজন ক্যাব ড্রাইভারের চিন্তা করছো, নাকি পরের বছর তোমার স্থায়ী ডাক্তারের অবস্থানের? বিক্রম তাকে মাঝখানে থামিয়ে দিল। তার আওয়াজ ঠান্ডা এবং কঠোর হয়ে গেল। এছাড়াও, যদি আমরা এটা স্বীকার করি যে সেই লোকটি ডাক্তারদের চেয়ে ভালো কাজ করেছে, তাহলে এই বিভাগ, আমার এবং তোমার প্রতিপত্তি কোথায় যাবে? মিস সিংয়ের মতো ধনী রোগী কী ভাববে যখন সে জানতে পারবে যে তার জীবন একজন নবিশ বাঁচিয়েছে, নাকি সেই দামি চিকিৎসা ব্যবস্থা যার জন্য সে অর্থ দিচ্ছে? লুকানো হুমকি এবং ক্ষমতার চাপ ডাক্তার মেহরার দুর্বল প্রতিরোধকে পিষে দিল। সে মাথা নত করল, কলম তুলল এবং কাঁপতে থাকা হাতে মেডিকেল রেকর্ডে সিদ্ধান্তগুলো সংশোধন করা শুরু করল। মেহরার কলমের প্রতিটি স্ট্রোক রোহনের পিঠে ছুরি মারার মতো ছিল, জিসনে একটি অসাধারণ জীবন রক্ষাকারী কাজকে ঝুঁকি এবং ত্রুটিতে ভরা একটি চিকিৎসা ঘটনায় বদলে দিল। বিক্রম রাঠোর সন্তুষ্টিতে হাসল। সে রোহনকে আইনগতভাবে একজন অপরাধী বানিয়ে দিয়েছিল, চিকিৎসার সেই ক্ষমতা ব্যবহার করে যাকে সে ধারণ করত। সেই বিকেলে হাসপাতাল থেকে একটি চাতুরীর সাথে তৈরি করা প্রেস বিজ্ঞপ্তি ভাস হল, যেখানে সংশোধিত রিপোর্টের অংশগুলোর উল্লেখ করা হয়েছিল এবং ভুল প্রাথমিক চিকিৎসার কারণে অনন্যার শরীরে অপ্রয়োজনীয় আঘাতের নিশ্চিত করা হয়েছিল। এই তথ্য আগুনে ঘি ঢালার মতো ছিল, যা জনতার রোহনের প্রতি অবশিষ্ট বিশ্বাসকেও পুড়িয়ে দিল। রোহন একটি জনশূন্য পার্কের বেঞ্চে একা বসেছিল, দূরে বয়ে যাওয়া যমুনা নদীর লাল জলের দিকে দেখছিল। সে গালিগালাজ করা ফোন কল থেকে বাঁচার জন্য তার ফোন বন্ধ করে দিয়েছিল। তিনি তার হাত দুটো দেখলেন। সে দুটো ছিল রুক্ষ, শক্ত হাত। কদিন আগেও তার বিশ্বাস ছিল যে এই হাত দুটো ভালো কিছু করতে পারে, কিন্তু এখন গোটা পৃথিবী তাকে বলছিল যে তিনি ভুল ছিলেন।
যে তার দারিদ্র্য কোনো হিরো হওয়ার যোগ্য নয়, যে ভুল জায়গায় করা ভালো কাজটা ছিল একটা অপরাধ। একটি উষ্ণ নোনতা অশ্রু সেই ক্লান্ত মানুষটির কোটরে ঢোকা গাল বেয়ে গড়িয়ে পড়ল। এটা দুর্বলতার কান্না ছিল না, বরং মানবতা ও ন্যায় বিচারের ওপর বিশ্বাস ভেঙে যাওয়ার কান্না ছিল। তিনি নিজেকে একা, ক্ষুদ্র এবং টাকা ও কুসংস্কারের নিষ্ঠুর শক্তির সামনে অসহায় অনুভব করলেন। যমুনার বাতাস তার মুখে এসে লাগল, নিজের সাথে দোআঁশ মাটির গন্ধ আর শরৎকালের রাতের শীতলতা নিয়ে এলো। কিন্তু এটা রোহনের হৃদয়ে জ্বলতে থাকা আগুনকে শান্ত করতে পারল না। তিনি সেই পুরনো লোহার সেতুর নিচে পাথরের বাঁধের ওপর গুটিয়ে বসেছিলেন, যেখান থেকে শতবর্ষী সেতুর হলদে আলো জলের ওপর তেলের দাগের মতো চিকচিক করছিল। তার চারপাশে ছিল গভীর অন্ধকার, কেবল ঢেউয়ের তীরে আছড়ে পড়ার শব্দ আর দূর থেকে আসা ট্রেনের বাঁশির বিষণ্ণ সুর শোনা যাচ্ছিল। রোহন দুপুর থেকে এখানেই বসেছিলেন, তার দম বন্ধ করা ভাড়ার ঘর থেকে, তার স্ত্রী ও সন্তানদের উদ্বিগ্ন দৃষ্টি থেকে এবং পৃথিবীর নিষ্ঠুরতা থেকে পালিয়ে এসে। এই সময় রোহনের মনে কর্কশ ধ্বনির একটা জটলা ছিল। নেটিজেনদের গালিগালাজ, ডক্টর রাঠোরের হুমকি আর চালের পাত্র অর্ধেক খালি দেখে তার স্ত্রীর দীর্ঘশ্বাস। তিনি তার হাত দুটো নিজের দিকে দেখলেন। সে দুটো ছিল মোটা, শক্ত হাত, যা স্টিয়ারিং ধরার এবং তেল গ্রিসে মাখা। কদিন আগেও তার বিশ্বাস ছিল যে এই হাত দুটো একটা অলৌকিক কাজ করেছে, কিন্তু এখন তিনি নিজেকেই জিজ্ঞেস করছিলেন যে তিনি কি সত্যিই ভুল ছিলেন। তার দারিদ্র্য কি সেই মেয়েটির আভিজাত্যকে মলিন করে দিয়েছিল? এই অর্থের দুনিয়ায় একজন ক্যাব ড্রাইভারের ভালো কাজ কি একটা মূল্যবান এবং মূর্খতার কাজ ছিল? আত্মসন্দেহ একটা বিষের মতো ছিল, যা সেই সাধারণ মানুষটির আত্মার অবশিষ্ট বিশ্বাসকে খেয়ে ফেলছিল। যখন তার মন হতাশার কিনারে ছিল, তখন একটি দূরের স্মৃতি হঠাৎ তাজা হয়ে উঠল, যেন কালকেরই কথা। রোহন নিজেকে ২০ বছর আগে দেখলেন, একটি রোগা শ্যামলা ছেলে, একটি দরিদ্র বন্যাবিধ্বস্ত গ্রামীণ এলাকায়। সে বছর বন্যা এসেছিল, জল মাঠগুলোকে ঢেকে দিয়েছিল। রোহনের গুরুতর ম্যালেরিয়া হয়েছিল। প্রচণ্ড জ্বর তার ছোট শরীরকে একটি গরম কয়লার মতো পোড়াচ্ছিল এবং তিনি অচেতন ছিলেন। রোহনের বাবা মা খুবই গরিব ছিলেন। তারা কেবল তাদের শিশুকে জীর্ণ কুঁড়েঘরে জড়িয়ে ধরে কাঁদতে পারতেন, অসহায় হয়ে মৃত্যুকে তাদের বিছানার পাশে ঘোরাফেরা করতে দেখছিলেন। ঠিক সেই সময় ডক্টর ভার্মা, গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের বৃদ্ধ ইনচার্জ, একটি টলমলে নৌকায় বসে উত্তাল বন্যার জল পেরিয়ে রোহনের বাড়িতে পৌঁছেছিলেন। সেই বৃদ্ধ মানুষটি তার সাদা চুল আর দয়ালু উজ্জ্বল চোখ নিয়ে রোহনের পাশে সারা রাত জেগে কাটিয়েছিলেন। একটানা ভেজা পট্টি রাখলেন, ইঞ্জেকশন দিলেন এবং চামচে করে পাতলা জাউ খাইয়েছিলেন। যখন রোহনের জ্ঞান ফিরল, তিনি ডক্টর ভার্মাকে বিছানার ধারে ঘুমিয়ে থাকতে দেখলেন। তার হাত তখনও তার নাড়ি ধরার জন্য রোহনের কবজিতে ছিল। রোহনের বাবা মা তাদের একমাত্র মুরগিটিকে একত্র করলেন এবং সেটাকে ডক্টরকে উপহার দেওয়ার ইচ্ছা করলেন, কিন্তু তিনি মানা করে দিলেন। আদর করে বকা দিয়ে বললেন, এটাকে বাচ্চাটাকে খাওয়ানোর জন্য রাখো। মানুষকে বাঁচানো একজন ডাক্তারের কর্তব্য আর সৌভাগ্য, একটা মুরগির কি এই হিসাব-কিতাব করা? সেই বাক্যটি তার উষ্ণ চোখের সাথে রোহনের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল এবং পরে তার জীবনের জন্য একটা পথপ্রদর্শক হয়ে গেল। কাউকে বাঁচানো, নিজেকে বাঁচানো। বাবা, যখন তুমি কারো জীবন বাঁচাও, তখন তুমি নিজের হৃদয়েই ভালোত্বের বীজ বুনছ। পূর্বপুরুষের শিক্ষা তার কানে বাজতে লাগল এবং তার মনকে ছেয়ে থাকা অন্ধকারের কুয়াশা দূর করে দিল। তিনি জেগে উঠলেন। ডক্টর ভার্মা তখন প্রশংসা বা সমালোচনার পরোয়া করেননি। তিনি মানুষকে বাঁচিয়েছিলেন কারণ তার বিবেক তাকে তা করতে বলেছিল। তাহলে রোহনের কেন সেই সব মানুষের গসিপের পরোয়া করা উচিত, যারা কখনো কারো সাহায্যের জন্য হাত বাড়ায়নি? রোহন হঠাৎ উঠে দাঁড়ালেন। তিনি বুক টান করে নদীর ঠান্ডা কিন্তু তাজা বাতাসের একটা গভীর শ্বাস নিলেন। বিভ্রান্তি আর ভয় ধীরে ধীরে দূর হয়ে গেল এবং তার চোখে দৃঢ়তা ফিরে এলো। তিনি কিছুই ভুল করেননি। সেই মেয়েটি জীবিত ছিল, তার হৃদয় স্পন্দিত হচ্ছিল। এটাই ছিল একমাত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য। যদিও গোটা দুনিয়া তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, যদিও ডক্টর রাঠোর সত্যকে ভাঙার জন্য তার ক্ষমতার ব্যবহার করেন, রোহনের বিবেক যমুনার জলের ওপর ওঠা চাঁদের মতো পরিষ্কার ছিল। তিনি পড়বেন না। তিনি সম্মানের সাথে বাঁচা চালিয়ে যাবেন, নিজের ক্যাব চালানো চালিয়ে যাবেন, এবং যদি তিনি কাউকে বিপদে দেখতে পান, তাহলে তিনি তবুও তাকে বাঁচাবেন।
যাই ঘটুক না কেন একজন গরিব মানুষের হৃদয়ে ভালোত্বের বিশ্বাস আরও একবার জোরে জ্বলে উঠল। ঠিক সেই সময় আন্তর্জাতিক হাসপাতালের ভিআইপি রিকভারি রুমে আরেকটি জাগরণ নীরবে ঘটছিল। অনন্যার জ্ঞান ফেরার কয়েক ঘণ্টা হয়ে গিয়েছিল। তিনি সাদা নরম কিন্তু ঠান্ডা বিছানার মধ্যে হারিয়ে গিয়েছিলেন। ঘরটা বিশাল ছিল, অর্থের গন্ধে ভরা, যেখানে দামি আমদানিকৃত ফুলের তোড়া প্রতিটি কোণে রাখা ছিল, কিন্তু তাতে পরিবারের উষ্ণতার অভাব ছিল। কেবল তার সহকারী রিয়া ঘরের কোণে চুপচাপ বসেছিল, তার ট্যাবলেটে নিমগ্ন। অনন্যা ধীরে ধীরে নড়াচড়া করলেন। তার বুকে একটি হালকা ব্যথা তাকে সেই জীবন মৃত্যুর রেখার কথা মনে করিয়ে দিচ্ছিল, যা তিনি এইমাত্র পার করে এসেছেন। তিনি টেবিলের ওপর রাখা জলের গ্লাসের জন্য হাত বাড়ালেন এবং সেই ছোট আওয়াজটি রিয়াকে চমকে দিল, যে ওপরের দিকে তাকালো। অনন্যা ম্যাম, আপনি জেগে উঠেছেন? আপনার কিছু দরকার? রিয়া দ্রুত চেয়ারপারসনকে বসতে সাহায্য করার জন্য ছুটে গেল। আমাকে খবর দেখাও। অনন্যার কণ্ঠস্বর কর্কশ এবং দুর্বল ছিল, কিন্তু তাতে এখনও একজন আদেশ দেওয়া ব্যক্তির কর্তৃত্ব ছিল। তার অস্পষ্টভাবে মনে ছিল জ্ঞান হারানোর আগে কি ঘটেছিল। একটি ছায়ার অস্পষ্ট স্মৃতি যা তার দিকে দৌড়ে এসেছিল। তিনি জানতে চাইলেন কে তাকে বাঁচিয়েছিল। রিয়া কিছুক্ষণ ইতস্তত করল এবং তারপর ট্যাবলেটটা অনন্যাকে দিল। স্ক্রিনে ঘটনাটি সম্পর্কে পরস্পর বিরোধী প্রতিবেদনের একটি সিরিজ ছিল, ক্যাব ড্রাইভার হিরো সম্পর্কে এবং তার ওপর প্রতারণার অভিযোগ সম্পর্কে। অনন্যা তার লম্বা পাতলা আঙুলগুলো স্ক্রিনের ওপর ঘোরালেন। তার সুন্দর ভ্রু কুঁচকে গেল। তিনি সেই লোকটির ক্লোজ আপ ছবিটা মনোযোগ দিয়ে দেখলেন, যে তার জন্য হাঁটু গেড়ে বসে বুক চাপ দিচ্ছিল। একটি কঠোর মুখ, ঘামে ভেজা চুল এবং বিশেষ করে একটি ফ্যাকাশে ওলা শার্ট, যার কলারে একটি ছোট ছেঁড়া দাগ ছিল। স্মৃতির একটি বিদ্যুৎ অনন্যার মাথায় চমকে গেল, যার ফলে তার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি অনুভব করলেন যে এটা প্রথমবার নয় যে তিনি এই লোকটির সাথে দেখা করেছিলেন। 2 সপ্তাহ আগে এক মুষলধারে বৃষ্টির বিকেলে, যখন তিনি তার বিলাসবহুল গাড়িতে ড্রাইভারের জন্য অপেক্ষা করছিলেন, তিনি তাকে দেখেছিলেন। সেই সময় তিনি প্রধান হলের বারান্দার নিচে বৃষ্টি থেকে বাঁচার জন্য দাঁড়িয়েছিলেন, ঠান্ডায় কাঁপছিলেন। ভবনের নিরাপত্তারক্ষী বাইরে এসে জোরে জোরে চিৎকার করে তাকে তাড়িয়ে দিয়েছিল, এই ভয়ে যে সে চেয়ারপারসনের সামনে কোম্পানির ভাবমূর্তি নষ্ট করে দেবে। অনন্যা সেই সময় কেবল গাড়ির জানালা দিয়ে উদাসীনতা ও সংবেদনহীনতা নিয়ে দেখেছিলেন। সেই লোকটিকে বৃষ্টিতে তার বাইক ঠেলে বাইরে চলে যেতে উপেক্ষা করে দিয়েছিলেন, এবং তবুও সেই একই ব্যক্তি যাকে তিনি এবং তার কর্মচারীরা তুচ্ছ মনে করে তাড়িয়ে দিয়েছিলেন, সেই একমাত্র ব্যক্তি ছিল যে ট্রাফিকের মাঝখানে ঝাঁপিয়ে পড়ে তার জীবন বাঁচানোর সাহস করেছিল, যখন অন্যান্য সকল ধনী সেজে থাকা মানুষজন কেবল দেখছিল। অনন্যার হৃদয়ে অনুশোচনার অনুভূতি উথলে উঠল, সাথে দেরিতে আসা লজ্জা। তিনি নিবন্ধগুলোর নিচের বিদ্বেষপূর্ণ মন্তব্যগুলো পড়লেন, রোহনের পরিবারকে হয়রানি করার খবরগুলো পড়লেন এবং তার ওপর একটা নাটক সাজানোর সন্দেহের কথা পড়লেন। অনন্যার মতো একজন বুদ্ধিমান ও তেজস্বী মহিলা, যিনি মিডিয়ার কৌশল বোঝার জন্য ব্যবসার জগতে দীর্ঘদিন ধরেছিলেন, সঙ্গে সঙ্গে কিছু অসাধারণ অনুভব করলেন। কেন কারো জীবন বাঁচানো ব্যক্তির ওপর এমন সুসংগঠিত আক্রমণ করা হচ্ছে? মেডিকেল রিপোর্টে তার উদ্ধারকারীর জন্য প্রতিকূল বিবরণ কেন ঠিক সেই সময় ফাঁস হল যখন জনগণ সবচেয়ে বেশি আগ্রহী ছিল? তিনি নিজের বুকের নিচে দেখলেন, যেখানে তার হৃদয় শান্তভাবে স্পন্দিত হচ্ছিল। তিনি এই ব্যথার জন্য কৃতজ্ঞ ছিলেন, কারণ এটা এই কথার প্রমাণ ছিল যে তিনি জীবিত ছিলেন, এবং তিনি জানতেন যে রোহন নামের সেই লোকটি কোনো ষড়যন্ত্রের জন্য নয়, বরং তার জন্য এই স্পন্দনটি ফিরে পাওয়ার জন্য নিজের জীবন বাজি রেখেছিল। সেই দিন গাড়ির জানালা দিয়ে তাকে দেখার সময় তার চোখ এবং ভিডিওতে বর্ণিত তার পদ্ধতি কারো জীবন বাঁচানোর হতাশা অভিনয় হতে পারত না। রিয়া, অনন্যা ডাকলেন। তার কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে উঠল। তার চোখে সেই একই তীব্র ঝলক ফিরে এলো, যা তার ক্লান্তি বদলে দিল। তাড়াতাড়ি গ্রুপের নিরাপত্তা ও আইনি দলগুলোর সাথে যোগাযোগ করো। আমি এই রোহন শর্মা সম্পর্কে সব কিছু এবং এই অপমানজনক নিবন্ধগুলোর উৎসের সম্পূর্ণ তদন্ত চাই। জি ম্যাম, আর হাসপাতাল থেকে ডক্টর বিক্রম রাঠোর পরিস্থিতি রিপোর্ট করার জন্য আপনার সাথে দেখা করতে চাইছেন। তাকে অপেক্ষা করতে বলো। অনন্যা মাঝখানে থামিয়ে দিলেন। তার ঠোঁটে একটা ঠান্ডা হাসি এলো। আমি এখন কারো সাথে দেখা করতে চাই না, আর চুপিসারে রোহনের সাথে যোগাযোগ করার একটা উপায় খুঁজে বের করো, প্রেস যেন জানতে না পারে। আমি তার কাছে একটি ক্ষমা এবং একটি জীবনের ঋণী। আমাদের পরিবার অনুগ্রহের বদলে অনুগ্রহ আর অপমানের বদলে অপমান দেয়।
আমরা কখনোই আমাদের উদ্ধারকারীকে কষ্ট পেতে দিই না। বালিশে ফিরে শুয়ে অনন্যা সাদা ছাদের দিকে তাকালেন এবং তার মনে একটি পরিকল্পনা তৈরি হতে লাগল। তিনি শুধু রোহনকে ধন্যবাদ জানাতে চান না, তিনি তার জন্য এই অন্যায়কে ধুয়ে দিতে চান, এবং যদি সত্যিই কেউ অন্ধকারে মিডিয়ার ব্যবহার করে কোনো ভালো মানুষকে তার প্রতিপত্তির জন্য ক্ষতি করছে, তাহলে তিনি তাকে একটি চড়া মূল্য দিতে বাধ্য করে দেবেন। দুইজন মানুষ, একজন যিনি এইমাত্র ঠান্ডা বাতাসযুক্ত নদীর তীরে নিজের বিশ্বাস ফিরে পেয়েছিলেন এবং একজন যিনি এইমাত্র একটি জমকালো হাসপাতালের ঘরে নিজের বিবেক জাগিয়েছিলেন, একে অপরের কাছাকাছি আসার জন্য তাদের প্রথম পদক্ষেপগুলো নিচ্ছিলেন, যা প্রচলিত প্রতারণার বিরুদ্ধে একটি শক্তিশালী পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছিল। মিডিয়ার ঝড়ের ৩ দিন পর যে আন্তর্জাতিক হাসপাতালে অনন্যার চিকিৎসা চলছিল তার বড় কনফারেন্স হল লোকে লোকারণ্য ছিল। কয়েক ডজন ক্যামেরা লেন্স থেকে অবিরাম ঝলসে ওঠা ফ্ল্যাশলাইটগুলো চোখ ধাঁধিয়ে দেওয়া আলো তৈরি করছিল, যা ঝড়ের ইঙ্গিত দেওয়া বিদ্যুতের মতো ঠান্ডা ছিল। এটা হাসপাতাল দ্বারা ডক্টর বিক্রম রাঠোরের নির্দেশনায় আয়োজিত একটি আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স ছিল, যার উদ্দেশ্য ছিল রোগীর স্বাস্থ্যের অবস্থা ঘোষণা করা এবং ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা প্রক্রিয়া স্পষ্ট করা। কিন্তু আসলে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারত যে এটা ছিল একটি জনসম্মুখে বিচার, যার উদ্দেশ্য ছিল রোহন শর্মার সম্মানকে নিন্দার শুলে জড়ানো। বিক্রম রাঠোর প্রধান টেবিলের কেন্দ্রে বসেছিলেন, একটি নিষ্কলঙ্ক সাদা কোটে, মর্যাদাপূর্ণ এবং গম্ভীর। তার মুখে একজন বিদ্বান ও নৈতিক আভা ছিল, 1 শতাব্দীর পুরনো হাসির সাথে। কিন্তু তার চশমার পিছনের চোখ দুটো ছিল একটা সার্জারির ছুরির মতো ঠান্ডা। তিনি গোটা হলটাকে একজন কন্ডাক্টরের মতো নিয়ন্ত্রণ করছিলেন, যিনি একটি অর্কেস্ট্রা পরিচালনা করছেন, এবং যে সুর তিনি বাজাতে চাইছিলেন সেটা ছিল সেই গরিব ক্যাব ড্রাইভারের ভালো কাজের জন্য একটি শোকগাথা। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, বিক্রম তার গভীর উষ্ণ কণ্ঠে বললেন, এমন একটি কণ্ঠস্বর যা পূর্ণ বিশ্বাস তৈরি করার জন্য সতর্কতার সাথে প্রশিক্ষিত করা হয়েছিল। আমরা এগিয়ে ঘোষণা করতে দুঃখিত যে যদিও রোগী অনন্যা সিং বিপদমুক্ত, কিন্তু শুরুর অপেশাদার এবং বিশৃঙ্খল প্রাথমিক চিকিৎসা প্রক্রিয়ার কারণে বুকে লাগা অভ্যন্তরীণ আঘাতগুলো এবং মস্তিষ্কের ক্ষতির ঝুঁকি আমাদের চিকিৎসা দলের জন্য বড় চ্যালেঞ্জ। ভুলভাবে দেখানো উৎসাহ কখনো কখনো রোগের চেয়েও খারাপ ফল রেখে যায়। নিচে সাংবাদিকরা দ্রুত নোট নিচ্ছিলেন। তাদের তীক্ষ্ণ কলম কাগজের ওপর নাচছিল, যা রাঠোরের কথাগুলোকে চাঞ্চল্যকর শিরোনামে পরিণত করার জন্য তৈরি ছিল এবং রোহনকে আরও গভীর পাকে ঠেলে দেওয়ার জন্য। রোহন সেখানে ছিলেন না। তিনি কয়েক কিলোমিটার দূরে একটি রাস্তার ধারের চায়ের দোকানে বসেছিলেন। তিনি তার ভাঙা ফোনের স্ক্রিনে প্রেস কনফারেন্সের লাইভ স্ট্রিম দেখছিলেন। তার চোখ লাল এবং জ্বালা করছিল। তার হাত ঠান্ডা চায়ের গ্লাসটা শক্ত করে ধরেছিল। তিনি অসহায় অনুভব করছিলেন। তার দুর্বল কণ্ঠস্বর একটা শক্তিশালী এবং বিদ্বান ব্যবস্থার বিশাল লাউডস্পিকারের সাথে কিভাবে লড়াই করতে পারত। যখন বিক্রম রাঠোর গম্ভীরভাবে ব্যাখ্যা করা এক্স-রে ফিল্ম দেখিয়ে শেষাঘাত করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হলের বড় দরজাটা হঠাৎ খুলে গেল। ঠান্ডা বাতাসের একটা ঝলক ভেতরে এলো, যা ভেতরের দমবন্ধ করা পরিবেশকে চিরে দিল। সব চোখ, সব লেন্স, সব ক্যামেরা একসাথে দরজার দিকে ঘুরে গেল। সেখানে নিরাপত্তা দল নয়, বরং অনন্যা সিং ছিলেন। যুবতী কোটিপতি মহিলা একটি হুইলচেয়ারে বসেছিলেন, যাকে তার সহকারী রিয়া ভেতরে ঠেলছিল। তিনি তখনও হালকা নীল রঙের রোগীর গাউন পরেছিলেন, তার মুখ মেকআপ ছাড়া ছিল, এবং এখনও মৃত্যুর মুখ থেকে ফেরা একজন ব্যক্তির ফ্যাকাশে দুর্বলতা ছিল। কিন্তু তার চোখ, সেই তীক্ষ্ণ এবং দৃঢ় চোখ দুটো এক শক্তিশালী আগুন দিয়ে জ্বলছিল, যাকে দেখে যে কেউ ভয় পেত। তার আগমন সেই আদর্শ নাটকের ওপর ঠান্ডা জলের একটা বালতির মতো ছিল, যা বিক্রম রাঠোর রচনা করছিলেন। গোটা হল নীরব হয়ে গেল। কেবল ঠান্ডা মার্বেল মেঝেতে হুইলচেয়ারের চাকার শব্দ আসছিল। বিক্রম রাঠোর স্তব্ধ হয়ে গেলেন। তার ঠোঁটে সেজে থাকা হাসিটা জমে গেল এবং তারপর এক মুহূর্তে বিকৃত হয়ে গেল। তিনি দ্রুত উঠে দাঁড়িয়ে শান্ত থাকার চেষ্টা করলেন। মিস সিং, আপনার বিশ্রাম নেওয়া দরকার। আপনার শরীর এর অনুমতি দেয় না। আমি এখনও মরিনি, ডক্টর রাঠোর। অনন্যা তাকে মাঝখানে কেটে দিলেন। তার কণ্ঠস্বর এখনও দুর্বল এবং কর্কশ ছিল, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্টভাবেই প্রতিধ্বনিত হচ্ছিল। এবং আমি এখানে সেই সত্যটা বলতে এসেছি যা আপনারা ইচ্ছাকৃতভাবে লুকানোর চেষ্টা করছেন। রিয়া অনন্যার হুইলচেয়ারটিকে মঞ্চের দিকে ঠেলে দিল। সেই মাইক্রোফোনটা সরিয়ে নিল যা বিক্রম রাঠোর দেওয়ার চেষ্টা করছিলেন। এর বদলে সে একটি আলাদা মাইক্রোফোন বের করল, যা আগে থেকেই তৈরি ছিল। অনন্যা একটি গভীর শ্বাস নিলেন। তার বুকে হালকা ব্যথাটাকে দমন করলেন এবং হতবাক সাংবাদিকদের ভিড়ের উপর একবার নজর দিলেন। গত কয়েকদিন ধরে আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার কান এখনও শুনছে, আমার চোখ এখনও দেখছে যে এই সমাজ আমার উদ্ধারকারীর সাথে কেমন আচরণ করছে। অনন্যা শুরু করলেন।
তার কণ্ঠস্বর আবেগে কাঁপছিল, কিন্তু রাগে পূর্ণ ছিল। আপনারা বলেন যে তিনি একজন প্রতারক। আপনারা বলেন যে তিনি ভুলভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাকে আহত করেছেন। তিনি তার হাত তুলে তার বাঁ বুকে আলতো করে রাখলেন। হ্যাঁ, আমার পাঁজরে ব্যথা আছে, কিন্তু আপনারা কি জানেন যে জীবনের মূল্য কি? কিছু পাঁজর ভাঙা, যাতে এই হৃদয় আবার স্পন্দিত হতে পারে। একটি অক্ষত কঙ্কাল রাখার চেয়ে ভালো, যাতে মর্গে ঠান্ডা পড়ে থাকে। গোটা হলে কোলাহল শুরু হলো। সাংবাদিকরা তাদের ক্যামেরাগুলো বিক্রম রাঠোরের দিকে ঘুরিয়ে দিলেন, যিনি তার পরিবর্তিত মুখ নিয়ে জড়বৎ দাঁড়িয়েছিলেন। আমি ভুক্তভোগী এবং আমি একমাত্র সাক্ষীও, অনন্যা চালিয়ে গেলেন। তার চোখ সরাসরি ক্যামেরা লেন্সে দেখছিল, যেন তিনি স্ক্রিনের মাধ্যমে সরাসরি রোহনের সাথে কথা বলছেন। যে মুহূর্তে আমার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গেল, যখন আমার মস্তিষ্ক অন্ধকারে ডুবে গেল, আমি সেই হাতগুলো দিয়ে চাপ অনুভব করলাম। এটা অনিয়মিত ছিল না, এটা দুর্বল ছিল না, এটা শক্তিশালী, সিদ্ধান্তমূলক এবং একটি জীবন্ত হার্ট মেশিনের মতো ছন্দময় ছিল। এটাই সেই ছন্দ ছিল যা আমাকে মৃত্যুর পাক থেকে বাইরে টেনে আনল। যদি রোহন শর্মার সেই সঠিক কৌশল না থাকত, তাহলে ডক্টর রাঠোর যত প্রতিভাবানী হন না কেন, যখন তারা পৌঁছতেন তখন তারা কেবল একটি নির্জীব শরীরই পেতেন। অনন্যার দাবিটা একটা বিদ্যুতের ঝলকের মতো সমস্ত সন্দেহ, সমস্ত অন্ধকার ষড়যন্ত্রকে নষ্ট করে দিল। এটা একটা বাঁচাও ছিল না, বরং প্রতারণার জন্য একটা কঠোর শাস্তি ছিল। তেজস্বী সাংবাদিকরা সঙ্গে সঙ্গে অনুভব করলেন যে বাতাসের গতি বদলে গেছে। বিক্রম রাঠোরের দিকে প্রশ্নগুলোর বন্যা শুরু হলো। ডক্টর রাঠোর, আপনি রোগীর বক্তব্য সম্পর্কে কি বলবেন? হাসপাতাল কি ইচ্ছাকৃতভাবে প্রথম উদ্ধারকারীর ভূমিকাকে ছোট করার চেষ্টা করছে? এখানে কি কোনো পেশাগত ঈর্ষা আছে? বিক্রম রাঠোর ঝড়ের কেন্দ্রে দাঁড়িয়েছিলেন। ঠান্ডা ঘাম তার পিঠ ভিজিয়ে দিয়েছিল। তিনি অনুভব করলেন যেন তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তার বছরের পর বছর ধরে গড়া খ্যাতি ও প্রতিপত্তি একজন মহিলার কথা এবং একজন ক্যাব ড্রাইভারের কাজের দ্বারা ভীষণভাবে নড়ে যাচ্ছে। অপমান আর লজ্জার অনুভূতি তার মনকে আষ্টেপিষ্টে ধরল। তিনি একজন চিকিৎসা প্রতিভা, জনতার সামনে নিজের নীচতার জন্য উন্মোচিত হয়ে গেলেন। তার হাত কাঁপতে লাগল। তার আঙুলগুলো টেবিলের কিনারা এত শক্ত করে ধরেছিল যে তার নখগুলো সাদা হয়ে গেল। সেই মুহূর্তে বিক্রম রাঠোরের হৃদয়ের ঈর্ষাটা উধাও হল না, বরং সেটা আরও অন্ধকার এবং আরও উন্মত্ত কিছুতে পরিণত হল। তিনি অনন্যার দিকে তাকালেন, তার দৃঢ় চোখ দুটো দেখলেন এবং তারপর সেই সাংবাদিকদের দেখলেন যারা তার দিক থেকে মুখ ফেরাচ্ছিল। তার অহংকারী আত্মা তাকে এই হার স্বীকার করার অনুমতি দিল না। এটা এভাবে হতে পারে না, বিক্রম নিজের চিন্তায় গোঙালেন। আমি একটা ছিন্নভিন্ন মানুষের কাছে হারতে পারি না। আমি বিক্রম রাঠোর, আমি জীবনের নিয়ন্ত্রক। তিনি গভীর শ্বাস নিলেন এবং একটি বিকৃত, জোর করা হাসি তৈরি করার চেষ্টা করলেন। হয়তো রোগী খুব আবেগপ্রবণ এবং কিছুটা বিভ্রান্ত। আমরা মিস সিংয়ের ব্যক্তিগত অনুভূতিকে সম্মান করি, কিন্তু চিকিৎসার জন্য বস্তুনিষ্ঠ প্রমাণের প্রয়োজন হয়। আমরা এটির আবার পর্যালোচনা করব। রাঠোরের কথাগুলো কোলাহলে ডুবে গেল। প্রেস কনফারেন্স বিশৃঙ্খলায় শেষ হল, কিন্তু সত্যটা সামনে এসে গিয়েছিল। অনন্যা ক্লান্ত হয়ে রিয়ার কাঁধে লুটিয়ে পড়লেন, কিন্তু তার ঠোঁটে একটা হালকা হাসি ছিল। তিনি জানতেন যে তিনি এইমাত্র কিছু সঠিক কাজ করেছেন। রাস্তার ধারে চায়ের দোকানে রোহন শর্মা তার মুখ তার শক্ত হাতে আড়াল করলেন। তার কাঁধ কাঁপছিল, গরম অশ্রু তার আঙুলগুলোর মধ্যে দিয়ে বইছিল। এটা ছিল স্বস্তির কান্না, একটা অন্যায় ধুয়ে যাওয়ার কান্না। তার গোটা পৃথিবীর প্রশংসার দরকার ছিল না, তার শুধু এমন একজনের দরকার ছিল, এবং সেই ব্যক্তি, সেই ধনী মেয়েটি, যার একটি আলাদা পৃথিবীর বলে মনে হতো, ঝড়ের সামনে তার সুরক্ষার জন্য এসে দাঁড়িয়েছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ হল না। যখন কনফারেন্স হলের আলো নিভে গেল, তখন বিক্রম রাঠোর দ্রুত তার অফিসের দিকে গেলেন এবং দরজা জোরে বন্ধ করে দিলেন। তিনি তার ব্রিফকেসটা দেওয়ালে জোরে ছুঁড়ে মারলেন। তার নিঃশ্বাস একটা আহত পশুর মতো হাঁপাচ্ছিল। তার চশমার পিছনের চোখ দুটো তাদের কৃত্রিম শান্ত স্বভাব হারিয়ে ফেলেছিল এবং এখন সেগুলো ঘৃণার লাল শিরায় ভরা ছিল। খুব ভালো অনন্যা সিং রোহন শর্মা, তিনি তার দাঁতের মধ্যে দিয়ে ফিসফিস করে বললেন। তার কণ্ঠস্বর রাগে বিকৃত হয়ে গিয়েছিল। তোমরা হিরো আর হিরোইনের খেলা খেলতে চাও। দেখা যাক যখন জীবন আরও একবার সুতোয় ঝুলবে, তখন কি এই সস্তা মানবতা তোমাদের বাঁচাতে পারবে, নাকি তোমাদের আবারও আমার পায়ের নিচে হাঁটু গাড়তে হবে? বিক্রম রাঠোর একটি গোপন ড্রয়ার খুললেন এবং লেবেল ছাড়া একটি ছোট শিশি বের করলেন।
তার চোখ সেই শিশিটার দিকে তাকিয়েছিল, যা থেকে একটা ভয়ঙ্কর নিষ্ঠুরতা ঝরে পড়ছিল। প্রতিপত্তির হুমকির চাপ তাকে নৈতিকতার শেষ সীমা পার করতে ঠেলে দিয়েছিল। তিনি এখন আর একজন ডাক্তার ছিলেন না, তিনি একজন মরিয়া জুয়ারি হয়ে উঠেছিলেন, যিনি হারা বাজি ফিরে পাওয়ার জন্য একজন রোগীর জীবনকে বাজি লাগাতে প্রস্তুত ছিলেন। চিকিৎসার হাতির দাঁতের টাওয়ারের অন্ধকারে একটা আরও বেশি নিষ্ঠুর ও বেপরোয়া পরিকল্পনা তৈরি হতে লাগল। সেই রাতে দিল্লিতে আবহাওয়া শেষে একটি অপ্রত্যাশিত ঝড় এলো। ভারী বৃষ্টির ফোঁটাগুলো হাসপাতালের উঁচু বিল্ডিংয়ের কাচের ওপর জোরে জোরে আঘাত করছিল, যা থেকে একটা অস্থির করে দেওয়া আওয়াজ আসছিল, যেন পথভ্রষ্ট আত্মাদের দরজা ধাক্কা দেওয়ার শব্দ। ভিআইপি আইসিইউতে পরিবেশটা এত শান্ত ছিল যে কেউ এয়ার পিউরিফায়ারের মৃদু শব্দ এবং দেওয়ালে লাগানো ঘড়ির কাঁটার ধীর ভারী টিকটিক শুনতে পারত। অনন্যা সিং হাসপাতালের বিছানা শুয়েছিলেন। অক্সিজেন মাস্কের পিছনে তার মুখ তখনও ক্লান্ত ছিল, কিন্তু এখন শান্ত ছিল। আজ দুপুরের প্রেস কনফারেন্সে বিদ্রোহের পর তিনি তার উদ্ধারকারীর সুরক্ষার জন্য তার অবশিষ্ট শক্তিও ঢেলে দিয়েছিলেন, এবং এখন তার শরীরের পূর্ণ বিশ্রামের প্রয়োজন ছিল। তার সহকারী রিয়া ঘরের কোণে সোফায় ঘুমিয়ে পড়েছিল। তার নোটবুক তার হাত থেকে অসাবধানতাবশত পড়ে গিয়েছিল। সবকিছু পীর্থপূর্ণ ঘুমে ডুবে আছে বলে মনে হচ্ছিল, কিন্তু এটা আসল ঝড় আসার আগের একটা মিথ্যা নীরবতা ছিল। প্রায় রাত 2টোয় জীবন সংকেত মনিটর থেকে অ্যালার্মটা হঠাৎ বেজে উঠল। তার তীক্ষ্ণ ঘণ্টাগুলো শান্ত রাতকে চিরে দিল। স্ক্রিনে নিয়মিত চলতে থাকা সবুজ তরঙ্গগুলো হঠাৎ বিশৃঙ্খল হয়ে গেল, পাগলের মতো নাচতে লাগল এবং তারপর দ্রুত নিচের দিকে পড়তে লাগল। SpO2 রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমছিল। রক্তচাপ লাল সতর্কীকরণ স্তর পর্যন্ত নেমে গেল। অনন্যার তীব্র খিঁচুনি শুরু হলো। তার বুক বাতাসের সন্ধানে ফেটে যাওয়ার মতো হচ্ছিল। তার মুখ থেকে ফেনা বের হতে লাগল। তার চোখ যন্ত্রণায় সাদা হয়ে গেল এবং বাইরে বেরিয়ে এলো। ডাক্তার, জরুরি! অনন্যা ম্যামের কি হলো? রিয়ার চিৎকার প্রতিধ্বনিত হল, যা পুরো ফ্লোরের ঘুম উড়িয়ে দিল। ঘরের দরজাটা খুলে গেল এবং রাতের ডিউটিতে থাকা ডাক্তার ও নার্সদের একটি দল ঝড়ের মতো ভেতরে এলো, এবং তাদের নেতৃত্ব দিচ্ছিলেন অন্য কেউ নন, বরং বিক্রম রাঠোর। তিনি এখনও বাড়ি যাননি। তিনি দুপুর থেকে তার অফিসে বসেছিলেন, খালি লেবেল ছাড়া শিশিটার দিকে তাকিয়েছিলেন, যাকে মেডিকেল বর্জ্যবিনে ফেলে দেওয়া হয়েছিল। এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলেন। তিনি একটা অন্য পরিকল্পনা তৈরি করেছিলেন, একটা মিথ্যা সংকট তৈরি করা, একটা প্রাকৃতিক চিকিৎসা জটিলতা, যাতে তিনি নিজেই অনন্যাকে আরও একবার বাঁচাতে পারেন। তিনি এটা প্রমাণ করতে চেয়েছিলেন যে তার জীবন তার হাতেই আছে, যে কেবল বিক্রম রাঠোরের সোনালি হাতগুলোরই জীবন ও মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, কোনো ক্যাব ড্রাইভারের ভাগ্যের নয়। এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশনের প্রস্তুতি নাও, অ্যাড্রেনালিন 1 মিলিগ্রাম আইভি দাও, ডিফিব্রিলেটর প্রস্তুত করো। বিক্রম রাঠোর জোরে চিৎকার করলেন। তার কণ্ঠস্বর তীক্ষ্ণ এবং কর্তৃত্বপূর্ণ ছিল। একটি পরিচিত যুদ্ধক্ষেত্রে একজন কমান্ডার ইন চিফের কর্তৃত্ব প্রদর্শনের চেষ্টা করছিলেন, কিন্তু যখন তিনি বিছানার কাছে এলেন এবং অনন্যাকে তীব্র ব্যথায় ছটপট করতে দেখলেন, তখন তার মেরুদণ্ডে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার অবস্থা তার গণনার চেয়েও অনেক খারাপ ছিল। সে কেবল হৃদয়ের ছন্দে সামান্য গণ্ডগোল তৈরির জন্য একটি ছোট ডোজ দিতে চেয়েছিল, কিন্তু অনন্যার পূর্ব থেকেই দুর্বল শরীর বিষের প্রতি অত্যন্ত হিংস্র প্রতিক্রিয়া দিল। একটি নিয়ন্ত্রিত সংকটের পরিবর্তে সে অ্যানাফাইল্যাকটিক শক এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের অবস্থায় চলে যাচ্ছিল। মৃত্যুর দরজা ঠিক তার সামনে খোলা ছিল। 200 জুলে চার্জ করো, হটো! রাঠোর দুটি ডিফিব্রিলেটর প্যাড ধরলেন এবং জোরে চিৎকার করে উঠলেন। বিদ্যুতের ঝটকার পর অনন্যার শরীর গদির ওপর উছলে উঠল। সকলের চোখ মনিটরের স্ক্রিনের দিকে স্থির। এখনও বিশৃঙ্খল ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের তরঙ্গ ছিল। হৃৎপিণ্ড স্বাভাবিক সাইনাস রিদামে ফিরে আসেনি। দ্বিতীয়বার 270 জুল! রাঠোরের আওয়াজ কাঁপতে লাগল, অস্বাভাবিকভাবে উঁচু হয়ে গেল। আরও একটি বৃথা উছাল। সূচকগুলিতে কোনো পরিবর্তন হল না। অ্যালার্মের বিপ 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 শব্দ মৃত্যুর উল্টো গণনার মতো দ্রুত হয়ে উঠেছিল। ঠান্ডা ঘামের ফোঁটা বিক্রম রাঠোরের কপাল বেয়ে নামতে লাগল। তার চশমার উপর এসে তার দৃষ্টিকে ঝাপসা করে দিচ্ছিল। তিনি অনুভব করলেন যে তিনি নিয়ন্ত্রণ হারাচ্ছেন। যে রাক্ষসকে তিনি ছেড়েছিলেন তা এখন তাকেই গ্রাস করার জন্য ফিরে আসছে। তিনি নিজের হাতের দিকে নিচে দেখলেন, সেই হাত যা একসময় সোনালি হাত, দিব্য হাত নামে পরিচিত ছিল, এখন অনিয়ন্ত্রিতভাবে কাঁপছিল। এই কাঁপুনি ক্লান্তি থেকে নয়,
বরং গভীরতম আদিম ভয় থেকে আসছিল। এটি একজন খুনির ভয় ছিল, যে বুঝতে পারছিল যে সে বহু মানুষের সামনে তার শিকারকে হত্যা করতে চলেছে। ডাক্তার রাঠোর, রক্তে অক্সিজেন 60-এর নিচে নেমে গেছে, আমাদের তাড়াতাড়ি ট্র্যাকিওটমি করতে হবে। ডাক্তার মেহরার আতঙ্কিত কণ্ঠস্বর তাকে মনে করিয়ে দিল। রাঠোর ঘাবড়ে গিয়ে ল্যারিঙ্গোস্কোপ তুলে নিলেন। তিনি গ্লটিসকে প্রকাশ করার জন্য ল্যারিঙ্গোস্কোপ ব্লেডটি অনন্যার মুখের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করলেন। এটি একটি মৌলিক কৌশল যা তিনি হাজারবার করেছেন, চোখ বন্ধ করেও করতে পারতেন, কিন্তু আজ তার হাত যেন কেউ পঙ্গু করে দিয়েছে। তিনি হ্যান্ডেলকে স্থির রাখতে পারছিলেন না। ব্লেড রোগীর দাঁতের সঙ্গে ধাক্কা খাচ্ছিল, যা থেকে একটি ভয়ানক শব্দ আসছিল। তিনি তার চোখ ছোট করলেন, শ্বাসনালী খুঁজে বের করার চেষ্টা করলেন, কিন্তু তার চোখের সামনে কেবল রক্তের লাল রং এবং বিশৃঙ্খলতা ছিল। সেই আতঙ্কিত মুহূর্তে আগের দিনের দুপুরের ছবিটি তার মনে আবার ফিরে এলো। তিনি রোহন শর্মাকে দেখলেন, সেই মোটা নোংরা হাতের ক্যাব ড্রাইভারকে, যে ভিড় ভরা রাস্তার মাঝখানে লয়বদ্ধ, শান্ত এবং শক্তিশালী রূপে বুক চাপছিল। কেন একজন নিরক্ষর ব্যক্তি মৃত্যুর মুখে এতটা স্থির হতে পারে, এবং কেন তিনি, একজন বিধিবদ্ধভাবে প্রশিক্ষিত প্রতিভা, একটি শুকনো পাতার মতো কাঁপছিলেন? এই তুলনা একটি ভারী হাতুড়ির মতন আঠরের ভেঙে যাওয়া আত্মসম্মানের ওপর আঘাত করল। না, এটা হতে পারে না। রাঠোর বিড়বিড় করে উঠলেন। ঘাম তার চোখে বয়ে যাচ্ছিল, যা জ্বালা করাচ্ছিল। তার হাত পিছলে গেল এবং অনন্যার গলার শ্লেষ্মা ক্ষতবিক্ষত করল, যার ফলে রক্তপাত শুরু হল। ডাক্তার রাঠোর, আপনি কি করছেন? আমাকে করতে দিন। ডাক্তার মেহরা পরিস্থিতির গুরুত্ব দেখে তার জায়গা নেওয়ার চেষ্টা করলেন। দূরে হটো। রাঠোর গর্জন করে মেহরার হাত ঝেড়ে দিলেন। তিনি কাউকে এই সুযোগ ছিনিয়ে নেওয়ার অনুমতি দেননি, অথবা বলা ভালো, তার ভয় ছিল যে অন্য কেউ তার অক্ষমতা এবং অপরাধ দেখে ফেলবে। তিনি পাগলের মতো আরও একবার টিউব ঢোকানোর চেষ্টা করলেন, কিন্তু যত চেষ্টা করলেন তত বেশি আনাড়ি হয়ে উঠলেন। সেই সূক্ষ্মতা, সেই সঠিকতা যা তার গৌরব ছিল, তা উধাও হয়ে গিয়েছিল। কেবল একটি কোণে আটকে পড়া পশুর বর্বরতা অবশিষ্ট ছিল। এবং তারপর হাসপাতালের মধ্যে সবচেয়ে ভয়াবহ শব্দটি প্রতিধ্বনিত হল, একটি দীর্ঘ, একঘেয়ে এবং ঠান্ডা আওয়াজ, যা অন্তহীনভাবে চলতে থাকল। মনিটর স্ক্রিনে তরঙ্গটি একটি মারাত্মক সোজা রেখায় পরিণত হল। অনন্যার হৃৎপিণ্ড পুরোপুরি থেমে গিয়েছিল। অ্যাসিস্টোল। পুরো জরুরি কক্ষ স্তব্ধ হয়ে গেল। নার্সরা কাজ করা থামিয়ে দিল, স্ক্রিনটিকে এবং তারপর তাদের প্রিয় বিভাগীয় প্রধানকে ফ্যালফ্যাল করে দেখতে লাগল। কেউ জোরে শ্বাস নেওয়ার সাহস করল না। সময় সেই দুঃখজনক মুহূর্তে যেন জমে গিয়েছিল। বিক্রম রাঠোর সেখানেই দাঁড়িয়ে রইলেন। তার হাতে তখনও রক্তমাখা ল্যারিঙ্গোস্কোপটি ছিল। তার শরীর পাথরের মূর্তির মতো কঠিন হয়ে গিয়েছিল। তিনি স্ক্রিনের সোজা রেখাটি দেখলেন। তার চোখের মণি ভয়ে ছড়িয়ে গেল। তিনি হেরে গিয়েছিলেন, রোহনের কাছে নয়, বরং নিজের হৃদয়ের অহংকার এবং হিংসার কাছে। তিনি নিজের আভা ফিরে পাওয়ার জন্য একটি জীবন রক্ষাকারী নাটক রচনা করতে চেয়েছিলেন, কিন্তু শেষমেশ তিনি এটিকে একটি হত্যায় পরিণত করলেন। তার শানদার কেরিয়ার, তার সোনালি হাতের খ্যাতি, সব কিছু তার পায়ের নিচে ভেঙে পড়ছিল, তাকে অপমানের ছাইয়ে চাপা দিচ্ছিল। বুক চাপতে শুরু করো, তাড়াতাড়ি করো ডাক্তার। মেহরা সবার আগে জ্ঞান ফিরে পেলেন। নিস্তব্ধতাকে চিরে দিয়ে চিৎকার করে উঠলেন এবং রাঠোরের জায়গা নেওয়ার জন্য দৌড়ালেন। কিন্তু রাঠোর এখনও সেখানেই দাঁড়িয়েছিলেন। তার চোখ শূন্য এবং প্রাণহীন ছিল। আশেপাশে মেশিনের আওয়াজ এবং চিৎকারের শব্দ যেন অন্য কোনো দূরবর্তী জগৎ থেকে আসছিল। তার মাথায় কেবল ভাগ্যের ব্যঙ্গাত্মক হাসি প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি দেবতাদের সীমা ছুঁয়েছিলেন, কিন্তু তার আত্মা ছিল শয়তানের। এবং এখন মূল্য পরিশোধের মুহূর্ত ঠিক তার সামনে ছিল। একটি ঠান্ডা, প্রাণহীন শরীর এবং একটি শাশ্বত বিবেকের রায়। জানালার বাইরে বৃষ্টি তখনও মুষলধারে পড়ছিল, যেন বিশ্বের সমস্ত পাপকে ধুয়ে ফেলতে চাইছে। কিন্তু মানুষের আত্মায় কিছু দাগ এমন হয় যা 1000 বছরের বৃষ্টিও ধুতে পারে না। জীবন এবং মৃত্যুর মাঝের এই দ্বিতীয় নাজুক রেখায় চিকিৎসার অহংকার পুরোপুরি পরাজিত হয়ে গিয়েছিল। একটি বিশাল শূন্যতা রেখে গিয়েছিল, যা পূরণ করার জন্য একটি চমৎকার, বা বলা ভালো, একটি সত্যিকারের প্রেমময় হৃদয়ের প্রয়োজন ছিল। অ্যালার্মের লম্বা অবিরাম বিপ শব্দটি একটি অদৃশ্য ড্রিলের মতো ছিল, যা আইসিইউতে উপস্থিত সকলের মস্তিষ্কের গভীরে প্রবেশ করছিল, যা জীবাণুনাশকের গন্ধে ভরা ছিল। মনিটরের স্ক্রিনে জীবনের সংকেত এখনও একটি ঠান্ডা এবং নিষ্ঠুর সোজা রেখা ছিল,
যা নির্দেশ করছিল যে অনন্যার জীবন বালির মতো আঙুলের ফাঁক দিয়ে ফিসলে যাচ্ছে। ডাক্তার মেহেরা ঘামে ভেজা। ক্রমাগত ডজনবার বুক চাপার পর তার বাহু ক্লান্তিতে কাঁপছিল এবং কোনো ফল মিলছিল না। আর বিক্রম রাথর, যিনি একসময় একজন প্রতিভাবান কন্ডাক্টর ছিলেন, এখন বিছানার কোণে প্রাণহীন দাঁড়িয়ে, নিজের অহংকার থেকে সৃষ্ট ভয়াবহ পরিণতির সামনে পুরোপুরি পঙ্গু। বাইরে জনশূন্য করিডোরে রোহন শর্মা একটি ঠান্ডা প্লাস্টিকের বেঞ্চে গুটিয়ে বসেছিল। সে দুপুরবেলা সহকারী রিয়ার গোপন বার্তা পেয়ে এখানে এসেছিল যে অনন্যা তাকে ধন্যবাদ জানাতে দেখা করতে চান। সে ৩ ঘণ্টা ধরে অস্থিরভাবে অপেক্ষা করছিল, নিজের ছেঁড়া ওলা জ্যাকেটের কিনারা সহলাচ্ছিল, এই বিষয়ে চিন্তা করছিল যে তার এই জমকালো জগতে পা রাখা উচিত কিনা। কিন্তু তারপর চিৎকার, জরুরি অবস্থা এবং কক্ষ থেকে আসা বিশৃঙ্খল আওয়াজগুলি, যা করিডোরের শেষ প্রান্তে ছিল, তার সহজাত প্রবৃত্তিকে জাগিয়ে দিল। বিন্দুমাত্র চিন্তা না করে, নিজের অবস্থা বা অপমানগুলির কথা না ভেবে, যা সে সদ্য সহ্য করেছে, রোহন উঠে দাঁড়াল এবং হাসপাতালের কক্ষের দরজার দিকে দৌড়াল, যেমন কোনো বন্য প্রাণী তার সঙ্গীর সাহায্যের ডাক শোনে। দরজা খুলল এবং রোহনের সামনের দৃশ্যটি ছিল এক দুঃখজনক বিশৃঙ্খলতা। অনন্যা অজ্ঞান হয়ে পড়েছিল, তার মুখ একটি ম্লান পাতার মতো নীল হয়ে গিয়েছিল। ডাক্তার মেহেরা হাঁপাচ্ছিলেন, তার বুক চাপার ছন্দ ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল, এবং বিক্রম রাঠোর, যাকে রোহন একসময় একজন জীবিত সাধুর মতো সম্মান করত, অসহায়ভাবে দাঁড়িয়েছিলেন। হটো, আমাকে করতে দাও। রোহনের চিৎকার প্রতিধ্বনিত হল, কর্কশ কিন্তু এতটাই শক্তিশালী যে তা হতাশার পরিবেশকে চিরে দিল। কারও অনুমতির অপেক্ষা না করে রোহন ডাক্তার মেহেরাকে একপাশে ঠেলে দিল। সে বিছানায় চড়ে বসল, অনন্যার পাশে হাত গেড়ে বসল, এচে পাথরের মতো স্থির। তার কঠোর, রুক্ষ, রাস্তার ধুলোমাখা হাতগুলি একে অপরের সাথে শক্তভাবে বাঁধা ছিল এবং সেই মেয়েটির পাতলা বুকের ওপর রাখা হল। সাহস রাখো মেয়ে, হার মানো না। রোহন গর্জন করে উঠল, তার শরীরের পুরো ওজন তার বাহুতে ছেড়ে দিল। ১, ২, ৩, ৪। বুক চাপার ছন্দ শক্তিশালী, সিদ্ধান্তমূলক এবং গভীরভাবে শুরু হল। পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে গেল, কেবল রোহনের হাঁপানোর শব্দ এবং অনন্যার বুক চাপার ধীর ধমধম শব্দ শোনা যাচ্ছিল। ঘাম রোহনের কপাল থেকে একটি ঝর্ণার মতো বইছিল এবং অনন্যার ফ্যাকাশে মুখে টপকে পড়ছিল, যা কক্ষের কোণে দাঁড়িয়ে থাকা সহকারী রিয়ার ভয়ের অশ্রুর সাথে মিশছিল। রোহন এই বিষয়ে পরোয়া করল না যে সে দামি হাসপাতালের কাপড় নোংরা করছে। সে নার্সদের বিস্মিত দৃষ্টির বিষয়ে পরোয়া করল না। তার মস্তিষ্কে এই মুহূর্তে ধনী গরিবের কোনো ধারণা ছিল না, কোনো ঘৃণা বা আত্মসম্মান ছিল না। কেবল হৃদয়ের একটি আদেশ ছিল, তাকে বাঁচাতে হবে, এই শ্বাসটিকে ফিরিয়ে আনতে হবে। বিক্রম রাঠোর এই সব দেখছিলেন। তিনি সেই মানুষটিকে দেখলেন যাকে তিনি একসময় একজন অজ্ঞানী, অসভ্য ব্যক্তি ভাবতেন, যে নিজের ভুলকে সংশোধন করার জন্য নিজের সমস্ত শক্তি ঢেলে দিচ্ছিল। তিনি রোহনের গলায় ফোলা নীল শিরাগুলি দেখলেন, তার চোখে সংকল্পের জ্বলন্ত আগুন দেখলেন এবং তার হাতের ক্লান্তি থেকে কাঁপানো সত্ত্বেও না থামার অদম্য জেদ দেখলেন। এটি বইয়ে বর্ণিত ঠান্ডা চিকিৎসার কৌশল ছিল না, এটি ছিল জীবনের শক্তি, সবচেয়ে বিশুদ্ধ মানব প্রেমের শক্তি, যা রাঠোর অনেক আগেই হারিয়ে ফেলেছিলেন। একটি বিদ্যুতের স্রোত বিক্রম রাঠোরের মেরুদণ্ডে দৌড়ে গেল, যা তার আত্মাকে আবৃত করে রাখা অহংকারের বরফকে গলিয়ে দিল। তিনি তার সাদা, ভালোভাবে যত্ন নেওয়া হাতগুলির দিকে নিচে দেখলেন এবং তারপর রোহনের কালো রুক্ষ হাতগুলি দেখলেন। তার হাতগুলিকে হঠাৎ খুব নোংরা এবং দুর্বল মনে হল। তিনি, যিনি নিজেকে একজন প্রতিভা বলতেন, তিনি প্রতিপত্তির জন্য একজন রোগীর জীবনকে বাজি রাখতে প্রস্তুত ছিলেন। আর রোহন, যাকে তিনি কাদার মধ্যে ঠেলে দিয়েছিলেন, সেই অপমানিত হাতগুলি তার বিবেককে বাঁচানোর জন্য ব্যবহার করছিল। ঘামে ভেজা রোহনের প্রতিচ্ছবি, যে তার মুখে ছন্দগুণ ছিল, নিজেকে ভুলে গিয়ে এতটাই সুন্দর এবং মহান দেখালো যে বিক্রম রাঠোরের বিশাল অহংকার হঠাৎ সংকুচিত হয়ে ধূলিকণার মতো ছোট এবং করুণ হয়ে গেল। কেন? রাঠোর নিস্তব্ধতায় নিজেকে জিজ্ঞেস করলেন। তার চশমার পিছন থেকে জল গড়িয়ে পড়ছিল, যা তার দৃষ্টিকে ঝাপসা করে দিচ্ছিল। সে এটা কিভাবে করতে পারে, এত কিছুর পর যা আমি তার সাথে করলাম? জবাবটি ঠিক তার চোখের সামনে ছিল। কারণ রোহন একজন সত্যিকারী মানুষ ছিল, একজন মানুষ যে অন্যদের জন্য বাঁচত, কোনো হিসেব ছাড়া, কোনো স্বার্থপরতা ছাড়া। রোহনের ভালোত্ব একটি আয়নার মতো ছিল,
যা রাঠোরের অন্ধকার আত্মাকে প্রতিফলিত করল, যার ফলে তার নিজের প্রতি ঘৃণা জন্মাল। অহংকারের দেওয়াল ভেঙে পড়ল। নিজের জীবনে প্রথমবারের মতো সেই দাম্ভিক বিভাগীয় প্রধান নিজেকে একজন ক্যাব ড্রাইভারের সামনে এতটা নীচ এবং ছোট অনুভব করলেন। অ্যাড্রেনালিনের আরও একটি ডোজ, তাড়াতাড়ি করো। রোহন মাথা না তুলেই চিৎকার করে উঠলেন এবং রাঠোরের চিন্তার শৃঙ্খলকে ভেঙে দিলেন। সেই চিৎকার একটি জাগরণের আদেশের মতো ছিল। রাঠোর চমকে উঠলেন, তাড়াতাড়ি তার চোখ মুছে নিলেন। তিনি আর দেখতে পারছিলেন না। যদি তিনি এইভাবেই কাপুরুষ হয়ে থাকেন, তবে তিনি একজন ডাক্তারকে হালাবার যোগ্য নন। ওষুধটা আমাকে দিন। রাঠোর দৌড়ালেন এবং নার্সের হাত থেকে সিরিঞ্জটি ছিনিয়ে নিলেন। তিনি কাঁপতে কাঁপতে একটি শিরা খুঁজে বের করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু যখন তিনি রোহনের অসাধারণ প্রচেষ্টা দেখলেন, তখন তার হাতগুলি হঠাৎ স্থির হয়ে গেল। তিনি সিদ্ধান্তমূলকভাবে ওষুধ ইনজেক্ট করলেন। রোহন ভাই, হাত বদল করুন, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আমাকে করতে দিন। রাঠোর বললেন। তার আওয়াজ কাঁপছিল, কিন্তু আগে কখনো না দেখা আন্তরিকতায় ভরা ছিল। রোহন উপরে তাকালো। ঘাম তার চোখে বয়ে যাচ্ছিল, যা জ্বালা করাচ্ছিল। তিনি সেই ডাক্তারের চোখে এখন তিরস্কার নয়, বরং অনুতাপ এবং আরতি দেখলেন। একটি দ্রুত মাথা নাড়ানো। রোহন পিছিয়ে গেলেন এবং রাঠোর বুক চাপা অব্যাহত রাখলেন। দুটি মানুষ, দুটি জগৎ, দুটি শ্রেণী এখন জীবনের লড়াইয়ে এক হয়ে উঠেছিল। লয়বদ্ধতা ফিরে এলো। রাঠোর বুক চাপছিলেন এবং রোহন অ্যাম্বো ব্যাগ থেকে শ্বাস দিচ্ছিলেন। তারা একে অপরের সাথে অদ্ভুতভাবে সামঞ্জস্য স্থাপন করলেন, যেন সমস্ত ঘৃণা এবং শত্রুতা কখনো ছিলই না। মনিটর থেকে একটি চমৎকার আওয়াজ প্রতিধ্বনিত হল। একটি স্পন্দন, দুটি স্পন্দন, তারপর তিনটি। সবুজ তরঙ্গ আবার দুলতে লাগল, দুর্বল কিন্তু নিয়মিত। নাড়ি ফিরে এসেছে, হৃৎপিণ্ড আবার স্পন্দিত হচ্ছে। ডাক্তার মেহরা আনন্দের সাথে চিৎকার করে উঠলেন, তার আওয়াজ ভেঙে গেল। রোহান ঠান্ডা মেঝেতে পড়ে গেল, একটি ভাঙা ধোকানির মতো হাঁপাচ্ছিল। সে পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। তার হাত পা এতটাই ক্লান্ত ছিল যে সে সেগুলিকে তুলতে পারছিল না, কিন্তু তার শুকনো ফাটা ঠোঁটে একটি উজ্জ্বল হাসি ফুটে উঠেছিল। সে বেঁচে গেল। বিক্রম রাঠোর তার হাত থামালেন এবং ধীরে ধীরে স্থির হয়ে আসা জীবনের সংকেতগুলিকে দেখলেন। তিনি ঘুরে দাঁড়ালেন এবং মেঝেতে শুয়ে থাকা রোহনকে দেখলেন। লজ্জার একটি অনুভূতি তার গলায় উথলে উঠল। তিনি এগিয়ে গেলেন। ধীরে ধীরে এক হাঁটু গেড়ে মেঝেতে বসলেন। এমন একটি কাজ যা তিনি তার জীবনে কখনো কারো সামনে করেননি, বিশেষত এমন কারো সামনে যিনি তার চেয়ে নিম্ন শ্রেণীর। ধন্যবাদ, রাঠোর বললেন। তার আওয়াজ গম্ভীর এবং ধীর ছিল, কিন্তু এতটাই যে রোহন শুনতে পেলেন। আমাকে শেখানোর জন্য ধন্যবাদ যে কিভাবে কাউকে বাঁচানো যায়। রোহন রাঠোরের দিকে তাকালেন। তার চোখ দয়ালু এবং আশ্চর্যজনকভাবে ক্ষমাশীল ছিল। তিনি কোনো অভিযোগ করলেন না, কোনো উপদেশ দিলেন না। তিনি কেবল ডাক্তারকে আলতো চাপলেন এবং একটি ক্লান্ত হাসি দিয়ে বললেন, ডাক্তার সাহেব, আপনি বাঁচাতে পেরেছেন, এটাই ভালো। মানুষের জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সরল বাক্য একটি চূড়ান্ত ছুরির মতো ছিল, যা বিক্রম রাঠোরের আত্মাকে বেঁধে রাখা স্বার্থপরতার রজ্জুকে কেটে দিল। তিনি তার মাথা নত করলেন। অশ্রু সাদা টাইলস দেওয়া মেঝেতে পড়তে লাগল। সেই মৃত্যুর ওপর বিজয়ের মুহূর্তে এক দাম্ভিক বিক্রম রাঠোর মারা গেলেন, এমন একজন মানুষের জন্য জায়গা তৈরি করতে যিনি চিকিৎসা, নৈতিকতা এবং চরিত্রের ওপর তার প্রথম পাঠ আবার শিখছিলেন। জানালার বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, যা দিল্লির রাতের আকাশে ঝিকিমিকি তারাগুলিকে প্রকাশ করছিল, যেন তারা কেবল একটি শরীরের নয়, বরং সেই আত্মার পুনর্জন্মের সাক্ষী, যারা সদ্য বিবেকের আলো খুঁজে পেয়েছিল। ভোরের প্রথম রশ্মি কাঁচের জানালা ভেদ করে হাসপাতালের মেঝেতে সোনালি রোদ ছড়িয়ে দিচ্ছিল, যেখানে এখনও জীবাণুনাশকের গন্ধ এবং গতরাতের জীবনমৃত্যুর লড়াইয়ের স্বাদ বাকি ছিল। অনন্যা সিংয়ের জীবনের সংকেত মনিটরের তরঙ্গগুলি এখন একটি নিয়মিত শান্ত ছন্দে ফিরে এসেছিল, যেমন একটি গভীর ঘুমে থাকা শিশুর শ্বাস। সবচেয়ে ভয়ঙ্কর ঝড় চলে গিয়েছিল এবং তার পিছনে একটি আশ্চর্যজনকভাবে হালকা নিস্তব্ধতা রেখে গিয়েছিল। এই নিস্তব্ধতা হতাশার ছাই থেকে পুনরুজ্জীবিত হওয়া জীবনের নিস্তব্ধতা ছিল। রোহন শর্মা করিডরের কোণে মেঝেতে বসেছিল, তার পিঠ দেওয়ালে ঠেস দেওয়া, তার চোখ বন্ধ, কিন্তু তার মুখে একটি ক্লান্ত হাসি। সে এতটাই ক্লান্ত ছিল যে সে তার কপালে শুকিয়ে যাওয়া ঘামের দাগ মোছার জন্য হাতও তুলতে পারছিল না, কিন্তু তার হৃৎপিণ্ড আকাশের মেঘের মতো হালকা ছিল।
হাসপাতালের কক্ষের ভিতরে বিক্রম রাঠোর সাবধানে অনন্যার জন্য কম্বল ঠিক করছিলেন। আজ বিভাগীয় প্রধানের কাজকর্মে সেই স্বাভাবিক লোক দেখানো ভাব ছিল না, বরং সেগুলি ধীর, কোমল এবং শ্রদ্ধায় পূর্ণ ছিল। তিনি রোগীর শান্ত মুখটি দেখলেন এবং তারপর দরজার দিকে তাকালেন, যেখানে সেই ক্যাব ড্রাইভার ঘুমোচ্ছিল। লজ্জা এবং সম্মানের একটি মিশ্র অনুভূতি তার হৃদয়ে উথলে উঠল, যা তার শেষ ক্ষুদ্র হিংসাকেও ধুয়ে দিল। 2 দিন পরে হাসপাতালের বড় হলে আরও একটি অপ্রত্যাশিত প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হল, কিন্তু এবার পরিবেশটি ছিল একেবারে ভিন্ন। কোনো ব্যবস্থা ছিল না, কোনো মিথ্যা স্ক্রিপ্ট ছিল না। বিক্রম রাঠোর মঞ্চে এলেন, কোনো কাগজ বা কোনো জাল নথি ছাড়াই। তিনি তার সাদা কোট খুলে ফেললেন, যা ক্ষমতার প্রতীক ছিল, যা তিনি একসময় তার দাম্ভিক অহংকারের জন্য একটি ঢাল মনে করতেন, এবং সেটিকে টেবিলের উপর পরিপাটি করে রাখলেন। তিনি সেখানে কেবল একজন নগ্ন মানুষরূপে সত্যের সামনে দাঁড়িয়েছিলেন, শত শত ক্যামেরা লেন্সের মুখোমুখি হয়ে। আমি ক্ষমা চাইছি, রাঠোর বললেন। তার আওয়াজ সবসময়কার মতো প্রতিধ্বনিত হচ্ছিল না, বরং গভীর, কাঁপানো, কিন্তু প্রতিটি শব্দ স্পষ্ট ছিল। আমি রোহন শর্মার কাছে ক্ষমা চাইছি, আমি রোগী অনন্যা সিংয়ের কাছে ক্ষমা চাইছি, এবং আমি আমার নিজের বিবেকের কাছে ক্ষমা চাইছি। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। মানুষ সেই সোনালি হাতওয়ালা ডাক্তারের প্রতিটি স্বীকারোক্তি শ্বাসরুদ্ধ করে শুনছিল। বিক্রম রাঠোর কিছুই লুকালেন না। তিনি রোহনের প্রতি হিংসা করা, মেডিকেল রেকর্ডে কারচুপি করার নির্দেশ দেওয়া থেকে শুরু করে একজন ভালো মানুষের সম্মান মলিন করার জন্য গুজব ছড়ানোর পুরো সত্য বললেন। তিনি স্বীকার করলেন যে রোহনের প্রাথমিক চিকিৎসার কৌশল ছিল একদম সঠিক, এবং এটি তার নিঃস্বার্থ বীরত্ব ছিল যা অনন্যাকে বাঁচিয়েছিল, যখন তিনি একজন বিধিবদ্ধভাবে প্রশিক্ষিত ডাক্তার প্রায় তাকে নিজের স্বার্থপরতা দিয়ে মেরে ফেলেছিলেন। চিকিৎসা কেবল প্রযুক্তি নয়, চিকিৎসা মানবতা। এবং এই প্রথম পাঠে আমি রোহন শর্মার কাছে হেরে গেলাম, একজন ক্যাব ড্রাইভার যার কাছে একজন সত্যিকারের চিকিৎসকের হৃদয় আছে। রাঠোর ঝুঁকে প্রণাম করলেন এবং সেই ভঙ্গিতে লাইভ টেলিভিশন ক্যামেরার সামনে বেশ কিছুক্ষণ রইলেন। সেই ক্ষমাপ্রার্থনা একটি সত্যিকারের ভূমিকম্প সৃষ্টি করল। সোশ্যাল মিডিয়ায় জনমতের তরঙ্গ নাটকীয়ভাবে পাল্টে গেল। যে লোকেরা একসময় রোহনকে গালাগাল দিত, এখন তারা অনুতাপ এবং প্রশংসা প্রকাশ করছিল। ক্ষমা চাইছি, ক্ষমার শব্দ এবং #সরি রোহন ভাই, #রিয়াল হিরোয়ের মতো ফোরামগুলিতে ভরে গেল। মানুষ ভালোত্বের মূল্য নিয়ে পুনর্বিচারণা করতে শুরু করল। এই উপলব্ধি করে দয়ালুতা কখনো কখনো ঝলমলে পক্ষপাতিত্ব দ্বারা আবৃত হতে পারে, কিন্তু তা সর্বদা আগুনে সোনার মতো স্থায়ী এবং উজ্জ্বল থাকে। রোহনের পরিবারও ন্যায় বিচার পেল। যে প্রতিবেশীরা আগে তার থেকে দূরে থাকত, এখন তারা উপহার নিয়ে আসতে লাগল, প্রশংসা করতে লাগল। রোহনের স্ত্রী ফোন হাতে নিয়ে তার স্বামীর প্রশংসা করা মন্তব্যগুলি পড়ছিলেন, এবং তার চোখে জল ছিল, অর্ধেক দুঃখ এবং অর্ধেক আনন্দ। রোহন এখনও সেই আগের মতোই ছিল। সে কেবল বিনম্রভাবে হাসত, এবং যখন কেউ তাকে হিরো বলতো তখন নিজের মাথা চুলকাত। তার জন্য নিজের নির্দোষত্ব ফিরে পাওয়া, যাতে তিনি শান্তিতে তার ক্যাব চালিয়ে তার সন্তানদের পেট চালাতে পারেন, তা কোনো ফাঁকা খেতাবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। শরৎকালের এক শেষ বিকেলে, যখন সোনালি রোদ হাসপাতালের বাগানে মধুর মতো পড়ছিল, অনন্যা একটি হুইলচেয়ারে বসেছিলেন, যাকে একজন নার্স বাতাস খাওয়ার জন্য বাইরে ঠেলে নিয়ে যাচ্ছিলেন। সে পুরোপুরি সচেতন ছিল, তার মুখ এখন গোলাপি হয়ে গিয়েছিল। সে নার্সকে দূরে চলে যাওয়ার ইঙ্গিত দিল, এবং যখন সে একটি পরিচিত ছায়াকে ইতস্ততভাবে আসতে দেখল, তখন একটি ব্যক্তিগত স্থান ছেড়ে দিল। রোহন শর্মা একটি নতুন পরিচ্ছন্ন শার্ট পরেছিল, যা তার স্ত্রী আগের রাতে ইস্ত্রি করেছিল। তার হাতে একটি গ্রাম্য ফলের ঝুড়ি ছিল, কিছু সবুজ রুক্ষ কমলা, কিছু সুগন্ধি পেয়ারা। সে সেই বিলিয়নিয়ার মহিলার সামনে অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। সেই হাত যা একসময় মৃত্যু থেকে জীবন ছিনিয়ে এনেছিল, এখন ঘাবড়ে গিয়েছিল যে সেগুলিকে কোথায় রাখবে। নমস্কার, নমস্কার মিস সিং, রোহন তোতলিয়ে বলল। তার কণ্ঠস্বরে একটি গ্রাম্য সরলতা ছিল। আমি শুনলাম আপনি ঠিক আছেন, তাই দেখা করতে এলাম। কিছু গায়ের ফল আছে, আশা করি আপনি মানা করবেন না। অনন্যা তার দিকে তাকালেন। তার তীক্ষ্ণ ঠান্ডা চোখগুলি এখন শরৎকালের পুকুরের জলের মতো নরম হয়ে গিয়েছিল। সে হাসল, একটি সত্যিকারের হাসি, ব্যবসা জগতের সামাজিক হাসি নয়, বরং এমন একজন মহিলার হাসি যিনি ঝড়ের পরে শান্তি খুঁজে পেয়েছেন। রোহনজি,
সে ধীরে ধীরে তার নাম উচ্চারণ করল এবং পাশের পাথরের বেঞ্চে বসার ইঙ্গিত দিল। ধন্যবাদ, সব কিছুর জন্য ধন্যবাদ। কেবল এই জীবনের জন্য নয়, বরং আমাকে এটা দেখানোর জন্য যে এই পৃথিবী এখনও এতটা সুন্দর হতে পারে। রোহন বসলেন, এখনও একটি সম্মানজনক দূরত্ব বজায় রেখে। আপনি বেশি বলছেন, সেই পরিস্থিতিতে যে কেউ এটাই করত। না, অনন্যা আলতো করে মাথা নাড়লেন। তার চোখ দূরে সেই গাছগুলির দিকে দেখছিল যা তাদের পাতা বদলাচ্ছিল। আমি সেখানে ভিড়ের মধ্যে শুয়েছিলাম এবং আমি এই জগতের ঠান্ডা অনুভব করেছিলাম। কেবল আপনি আলাদা ছিলেন। আপনি জানেন, যখন আমি অজ্ঞান ছিলাম তখন আমি একটি খুব শক্তিশালী, খুব উষ্ণ স্পন্দন শুনতে পেতাম। ডাক্তার বললেন যে এটি কৃত্রিম হৃদয়ের স্পন্দন, কিন্তু আমি জানি যে এটি আপনার হৃদয়ের স্পন্দন ছিল যা আমার কাছে পৌঁছাচ্ছিল। সেই বাক্যটি দুজনের মধ্যেকার পরিবেশকে শান্ত করে দিল, কিন্তু এটি লজ্জা ছিল না, বরং একটি গভীর সহানুভূতি ছিল। তারা নিস্তব্ধতায় একে অপরের পাশে বসে রইল, বাতাসের ফিসফিসানি এবং পাখিদের কিচিরমিচির শুনতে লাগল। কোনো আবেগপ্রবণ প্রেমের স্বীকারোক্তি ছিল না, কোনো অতিরিক্ত ঘনিষ্ঠ অঙ্গভঙ্গি ছিল না। কেবল দুটি আত্মার একটি হালকা কম্পন ছিল, যারা দুটি ভিন্ন জগতের ছিল, এবং এখন তারা একটি পবিত্র মিলনক্ষেত্র খুঁজে পেয়েছিল। রোহন অনন্যার মুখের দিকে আর চোখে তাকালেন, এবং তিনি তাকে এখন সেই বিলাসবহুল গাড়িতে থাকা একজন দূরবর্তী রানী হিসাবে নয়, বরং একজন ছোট ভঙ্গুর মেয়ে হিসাবে দেখলেন, যে অনেক কষ্ট সহ্য করেছে। আর অনন্যা সেই সাধারণ মানুষটির মধ্যে একটি শক্তিশালী কাঁধ, একটি সম্পূর্ণ সুরক্ষা দেখলেন, যা অর্থ দিয়ে কখনো কেনা যায় না। রোহনজি, অনন্যা হঠাৎ বললেন, নিস্তব্ধতা ভেঙে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর আমি আপনাকে তার খাবারের জন্য আমন্ত্রণ জানাতে চাই। শুধু একটি সাধারণ খাবার, ঠিক আছে? রোহন কিছুক্ষণ অবাক হয়ে রইলেন এবং তারপর হেসে উঠলেন, এমন একটি হাসি যা তার কঠোর মুখে আলোকিত করল। কেন নয় ম্যাডাম, কিন্তু আমার পক্ষ থেকে আমি একটি খুব ভালো ছোলে ভাটুরের দোকান জানি, আমার বাড়ির পাশেই। শুধু ভয় হচ্ছে আপনার অভ্যাস হবে না। আমার অভ্যাস হয়ে যাবে, অনন্যা দ্রুত জবাব দিলেন, তার চোখ আনন্দে ঝলমল করছিল। শুধু যেখানে মানবতা থাকে, আমার সব জায়গার অভ্যাস হয়ে যাবে। সন্ধ্যার রোদ ধীরে ধীরে ঢলে পড়ছিল, কিন্তু তাদের হৃদয়ে একটি নতুন সকাল হচ্ছিল, একটি বিশুদ্ধ অনুভূতি, কোনো লাভ বা হিসেব ছাড়া ঘটনার শুষ্ক ভূমি থেকে অঙ্কুরিত হচ্ছিল। এটি এখনও প্রেম ছিল না, কিন্তু এটি প্রেমের চেয়েও বেশি সুন্দর ছিল। এটি একটি গভীর বন্ধুত্ব ছিল, একটি কৃতজ্ঞতা ছিল। দুটি মানুষের মধ্যে একটি ভাগ্যবান সংযোগ ছিল, যারা জীবনের মূল্যকে আরও বেশি করে উপলব্ধি করার জন্য মৃত্যুর দরজা দিয়ে একসাথে পার হয়েছিল। ক্যাব ড্রাইভার হিরো এবং বিলিয়নার মহিলার গল্প খবরের কাগজে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সাধারণ আনন্দের একটি নতুন অধ্যায় প্রতিদিনের জীবনের মাঝে লেখা হচ্ছিল, যা ভারতের মানুষের মতোই সরল এবং উষ্ণ ছিল। দিল্লিতে শরৎকালের শেষ দিনগুলি ধীরে ধীরে ঠান্ডা বাতাসের মিষ্টতায় কেটে যাচ্ছিল, যা তাদের সাথে শেষ হলুদ পাতাগুলিকে রাস্তায় ঝরিয়ে দিচ্ছিল এবং নগ্ন শাখাগুলিকে রূপালী আকাশের সামনে প্রকাশ করছিল। চিকিৎসা কেলেঙ্কারি এবং ক্যাব ড্রাইভার হিরোর মিডিয়া জ্বরের প্রভাব ধীরে ধীরে কমে গিয়েছিল এবং তার জায়গায় প্রতিদিনের দৌড়াদৌড়ির জীবন ফিরে এসেছিল। কিন্তু গল্পের চরিত্রগুলির জন্য সেই ঝড় চলে যায়নি, বরং এটি নতুন বীজ রেখে গিয়েছিল, যা সেরে ওঠা আবেগিক ক্ষত থেকেই অঙ্কুরিত হচ্ছিল। আন্তর্জাতিক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধানের কক্ষ, যা সর্বদা আলো এবং স্বাক্ষর প্রার্থীদের ভিড়ে থাকত, এখন অদ্ভুতভাবে শান্ত ছিল। বিক্রম রাঠোর জানালার কাছে দাঁড়িয়েছিলেন, চুপচাপ তার শেষ ব্যক্তিগত জিনিসপত্র একটি ছোট কার্ডবোর্ডের বাক্সে প্যাক করছিলেন। তিনি তার নামের প্লেটটি নামিয়ে নিলেন, যার উপর বহু ঝকঝকে ডিগ্রি এবং উপাধি খোদাই করা ছিল। সেটিকে দরজা থেকে সরালেন, কিছুক্ষণ সেটিকে দেখলেন এবং তারপর ধীরে ধীরে সেটিকে বাক্সের নিচে রাখলেন। কোনো অনুতাপ বা রাগ ছিল না। সেই প্রতিভাবান ডাক্তারের চশমার পিছনের চোখে এখন কেবল শান্তি এবং স্থিরতা ছিল। পরিচালক মণ্ডলেরা রাঠোরকে থাকার প্রস্তাব দিয়েছিলেন, কেবল কিছু সময়ের জন্য ছুটি নেওয়ার জন্য, যতক্ষণ না জনমত শান্ত হয়, এবং তারপর তার পুরানো অবস্থানে ফিরে আসার জন্য, কারণ তার প্রতিভা ছিল অনস্বীকার্য। কিন্তু রাঠোর মানা করে দিলেন। তিনি তার পদত্যাগপত্র দিয়ে দিলেন এবং আরও একটি আবেদন জমা দিলেন, যা পুরো মেডিকেল বোর্ডকে স্তম্ভিত করে দিল। একটি দূরবর্তী পাহাড়ি এলাকায়, যেখানে সুবিধার সবচেয়ে বেশি অভাব ছিল, সেখানে চিকিৎসা নৈতিকতা এবং ক্লিনিক্যাল সাইকোলজিতে আবার প্রশিক্ষণ নেওয়ার আবেদন। তিনি সবচেয়ে কঠিন পথ বেছে নিলেন, শুরুর বিন্দুতে ফিরে গিয়ে একজন শিক্ষানবিশ ডাক্তার হয়ে রোগীদের হৃৎস্পন্দন তার কান এবং তার হৃদয় দিয়ে শুনতে শেখার জন্য, নাকি প্রাণহীন ঠান্ডা মেশিনের মাধ্যমে। রাঠোর হাসপাতালের গেট থেকে বেরিয়ে এলেন
এবং শহরের ধুলো ভরা কিন্তু স্বাধীন বাতাসের একটি গভীর শ্বাস নিলেন। তিনি তার হাত দেখলেন, সেই হাত যা একসময় আকাঙ্ক্ষায় কাঁপত, এখন তারা বিবেকের স্থিরতা ফিরে পেয়েছিল। তিনি জানতেন যে নিজেকে সুস্থ করার যাত্রা এখনও অনেক দীর্ঘ হবে, কিন্তু তিনি আর একা ছিলেন না, কারণ তিনি একজন ডিগ্রিবিহীন শিক্ষকের কাছ থেকে সবচেয়ে বড় শিক্ষাটি শিখেছিলেন, জীবনের সামনে বিনয়ের শিক্ষা। শহরের অন্য এক কোণে দিল্লির একটি সংকীর্ণ এঁকেমেকে যাওয়া গলিতে রোহন শর্মার জীবনও একটি নতুন, সরল কিন্তু সার্থক অধ্যায়ে প্রবেশ করেছিল। সে এখনও ক্যাব চালাত, এখনও সেই ফ্যাকাশে নীল ইউনিফর্ম পরত, কিন্তু এখন তার হাতার ওপর একটি লাল ফিতা ছিল, যার ওপর সোনালি অক্ষরে এমব্রয়ডারি করা ছিল, ফার্স্ট এঞ্জেল প্রাথমিক চিকিৎসা সহায়তা দল, রোহন শর্মা গ্রুপ। ঘটনার পরে রোহন নিজের ভাগ্য পরিবর্তনের জন্য সম্প্রদায় থেকে কোনো দান গ্রহণ করেননি। তিনি অনন্যা এবং একটি দাতব্য তহবিল দ্বারা দেওয়া সহায়তা অর্থ ব্যবহার করে ব্যান্ডেজ, ওষুধ, রক্তচাপ মাপার মেশিন এবং মিনি অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য ব্যবহার করলেন। তিনি ক্যাব ড্রাইভার, শিপার এবং রাস্তার ধারে চা বিক্রেতাদের, যারা গরিব কিন্তু উৎসাহী শ্রমিক ছিল, তাদের জড়ো করলেন এবং একটি দ্রুত প্রতিক্রিয়া দল গঠন করলেন। প্রতি সন্ধ্যায় তাদের রুজি রোজগার করার পরে তারা একটি পার্কে জড়ো হতো, যেখানে রোহন ডাক্তার রাঠোরের দূরবর্তী নির্দেশনার সাথে, যিনি ইমেলের মাধ্যমে পেশাদার আদান প্রদান করতেন, লোকদের বুক চাপা, ক্ষতগুলিতে ব্যান্ডেজ বাঁধার পদ্ধতি শেখাতেন। মানুষ এখন তাকে কৌতূহলী হিরো হিসাবে নয়, বরং স্নেহের সাথে রোহন চাচা বাঁচানোর লোক বলে ডাকত। রোহনের আনন্দ এখন দামি রাইডগুলিতে নয়, বরং একজন বৃদ্ধ মহিলার হাসিতে ছিল, যাকে সে পড়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়েছিল, বা একজন যুবতী মায়ের কৃতজ্ঞ চোখে ছিল যখন সে মাঝরাতে তার সন্তানের জ্বর কমাতে সাহায্য করেছিল। সে অনুভব করল যে ধনীর অবস্থান পার্সের মোটা হবার মধ্যে নয়, বরং রাতে এই জেনে গভীর ঘুমে ঘুমাতে পারার মধ্যে যে আজকের দিনটি সে উপযোগী রূপে যাপন করেছে। আর অনন্যা সেই দাম্ভিক কিন্তু কাঁটাযুক্ত গোলাপ ও তার ঠান্ডা বাইরের স্তরটি খুলে দিয়েছিল এবং সূর্যের আলোতে ফুটে উঠল। তার দ্বারা প্রতিষ্ঠিত আম আদমি কা দিল দাতব্য তহবিল জমকালো গালা ডিনার আয়োজন করত না। ফান্ডের অফিস কেবল একটি ছোট কক্ষ ছিল, যেখানে অনন্যা সাধারণ পোশাকে কম মেকআপের সাথে ব্যক্তিগতভাবে প্রতিটি ফাইল, প্রতিটি সাহায্যের চিঠি পড়তেন। সে কেবল আর্থিক সাহায্যই দিত না, সে সম্প্রদায়ের জন্য প্রাথমিক চিকিৎসা দক্ষতা প্রশিক্ষণের একটি নেটওয়ার্কও তৈরি করল, এই ইচ্ছার সাথে যে এখন আর কেউ উদাসীনতা বা অজ্ঞতার কারণে বৃথা মরবে না, যেমনটা সে প্রায় ভোগেছিল। জীবন এবং মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে অনন্যা বুঝে গিয়েছিলেন যে অর্থ সেরা ডাক্তার কিনতে পারে, কিন্তু এটি নিঃস্বার্থ ভালোত্বের একটি মুহূর্ত কিনতে পারে না। সে দেওয়ার মাধ্যমে তার একাকী আত্মার জন্য চিকিৎসা খুঁজে পেয়েছিল। তার হৃদয়ের শূন্যতা ধীরে ধীরে মানবিক গল্প, মানুষের মধ্যেকার সংযোগ দ্বারা পূর্ণ হয়ে গেল। গল্পটি একটি শীতকালের রবিবারের সকালে শেষ হয়, যখন সকালের কুয়াশা এখনও ইন্ডিয়া গেটের কাছে পুকুরের উপর একটি পাতলা রহস্যময় ঘোমটার মতো ছেয়েছিল। ভোর ৫টায় দিল্লির রাস্তাগুলি শান্ত ছিল, কেবল পরিচ্ছন্ন কর্মীদের ঝাড়ুর ফিসফিসানি এবং একটি গলি থেকে আসা গরম পকোড়ার আওয়াজ ছিল। অনন্যার বিলাসবহুল বাংলোর গেটের সামনে একটি পুরানো হোন্ডা ড্রিম মোটরসাইকেল, যার পরিচিত ফটফট শব্দ ছিল, এসে থামল। রোহন একটি ফ্যাকাশে নয়ের উইন্ডশিটার জ্যাকেটে তার হেলমেট খুলল, তার এলোমেলো চুল ঠিক করল এবং বিনম্রভাবে হেসে অপেক্ষা করতে লাগল। ভারী লোহার গেট খুলল, কিন্তু কোনো বিলাসবহুল গাড়ি বের হল না, বরং অনন্যা হেঁটে বাইরে এলেন। আজ সে স্যুট পরেননি, নাকি উঁচু হিলের জুতো। তিনি একটি ক্রিম রঙের টার্টলনেক সোয়েটার, সাধারণ জিন্স এবং সাদা স্নিকার্স পরেছিলেন। তিনি তার স্বাভাবিক শক্তিশালী সভাপতির প্রতিচ্ছবি থেকে অনেক ছোট এবং নরম লাগছিলেন। সে রোহনের কাছে এলেন, একজন পুরানো বন্ধুর মতো স্বাভাবিকভাবে। নমস্কার রোহনজি, আজ আপনি তাড়াতাড়ি এসেছেন। অনন্যা হাসলেন, তার শ্বাস শীতকালের ঠান্ডায় একটি পাতলা কুয়াশা তৈরি করল। তাড়াতাড়ি এলেই চাঁদনি চকের আসল কচুরি পাওয়া যায় ম্যাডাম, দেরিতে গেলে শেষ হয়ে যায়। রোহন হেসে জবাব দিল এবং পিছনের সিটটি পরিষ্কার করল। বসুন ম্যাডাম, আমার বাইকটা একটু উঁচু নিচু, দয়া করে সহ্য করে নেবেন। অনন্যা বিন্দুমাত্র দ্বিধা না করে সেই পুরানো মোটরসাইকেলের পিছনের সিটে উঠে বসলেন, যেখানে ফোমের কুশন কিছু জায়গায় ফেটে গিয়েছিল, যা রোহন আনাড়িপোনার সাথে সেলাই করেছিলেন। সে তার হাত আলতো করে তার জ্যাকেটের কিনারায় রাখলেন। সেই পরিশ্রমী মানুষটির শক্ত পিঠ থেকে আসা সাধারণ উষ্ণতা অনুভব করলেন। মোটরসাইকেল স্টার্ট হল এবং সকালের কুয়াশায় বেরিয়ে পড়ল, শহরের পিচ্ছিল স্রোতে মিশে গেল। তারা পুরানো শ্যাওলা ভরা গলিগুলি দিয়ে গেলেন। তারা সেই পুরানো লোহার সেতুটি দিয়ে গেলেন, যা যমুনা নদীর ওপর ছড়িয়েছিল। নদীর বাতাস তাদের মুখে ধাক্কা খেল, ঠান্ডা কিন্তু আশ্চর্যজনকভাবে তাজা।
অনন্যা তার চোখ বন্ধ করলেন। তার বুকে গভীর শ্বাস নিলেন। মাটি এবং আকাশের গন্ধ, নদীর মাঝের ক্ষেত থেকে আসা খড়ের গন্ধ এবং স্বাধীনতার গন্ধ। কোনো ধনী গরিবের ভাগ ছিল না, কোনো সামাজিক স্থিতি ছিল না। সেই পুরানো মোটরসাইকেলে কেবল দুটি মানুষ ছিল, যারা একটি ঝড় থেকে পার হয়েছিল, যাতে এই বিশাল জগতে একে অপরকে খুঁজে পেতে পারে। রোহনজি, অনন্যা ধীরে ধীরে বললেন। তার আওয়াজ বাতাসে হারিয়ে গেল, কিন্তু রোহন তবুও স্পষ্ট শুনতে পেলেন। আমাকে আবার জীবন দেওয়ার জন্য ধন্যবাদ। শুধু হৃৎস্পন্দন ফিরিয়ে আনার জন্য নয়, বরং আমাকে এটা শেখানোর জন্য যে একটি সার্থক জীবন কিভাবে যাপন করা যায়। রোহান হাসলেন, একটি উজ্জ্বল হাসি যা দিগন্তে সদ্য ওঠা সোনালি সূর্যের সাথে মিশে গেল। আপনি বেশি বলছেন, আমার আপনাকে ধন্যবাদ করা উচিত। আপনার কারণে আমি জানতে পারলাম যে আমি অকেজো নই, যে আমার মতো একজন ক্যাব ড্রাইভারও এই শহরকে একটু আরও সুন্দর করে তুলতে পারে। তারা রাস্তার ধারে একটি ছোলে ভাটুরের দোকানে থামলেন। ছোট প্লাস্টিকের চেয়ারে বসে গরম ধোঁয়া ওঠা ছোলে ভাটুরে খাচ্ছিলেন। তাদের চারপাশে সাধারণ শ্রমিক, সকালে হাঁটতে আসা বয়স্ক এবং পরিচিত হাসি ঠাট্টার আওয়াজ ছিল। অনন্যা রোহানকে দেখলেন এবং তারপর সেই শহরটিকে দেখলেন, যা জমক্কালো সকালের আলোতে জেগে উঠছিল। তার দিল্লিতে আরিস চেয়ে বেশি সুন্দর লাগল। সেই সৌন্দর্য গগনচুম্বী অট্টালিকা বা ঝকঝকে নিয়ন আলোতে ছিল না, বরং রোহানের মতো সাধারণ মানুষদের মধ্যে ছিল। সেই লোকেরা যারা চুপচাপ প্রতিটি গলি নুক করে ভালোত্তর ছোট ছোট মশাল জ্বালাচ্ছিল। এবং এইভাবে গল্পটি সমাপ্ত হয়ে গেল। কিন্তু তার প্রতিধ্বনি সকালের ঘণ্টার মতো সর্বদা প্রতিধ্বনিত হতে থাকবে যে পক্ষপাতিত্ব দয়ালুতাকে মারতে পারে, কিন্তু সত্যিকারের ভালোত্ব, তা যত ছোট এবং শান্তই হোক না কেন, সর্বদা প্রতিটি ক্ষত পূরণ করার, প্রতিটি শ্রেণীকে যুক্ত করার এবং পুরো শহরকে আলোকিত করার শক্তি রাখে, যা সাধারণ জিনিসগুলিকে দৌড়াদৌড়ির জীবনের মাঝে অসাধারণ করে তোলে। ক্যাব ড্রাইভার রোহন শর্মা এবং বিলিয়নিয়ার অনন্যা সিংয়ের এই ঝড়ঝাপটার কিন্তু অত্যন্ত উষ্ণ গল্পটি শেষ করে আমরা একটি সহজ কিন্তু গভীর সত্য অনুভব করি। এই ঝলমলে শহরের সবচেয়ে দামি জিনিস সুপারকার, ভেলা বা ঝলমলে প্রতিপত্তি নয়, বরং মানবতা। রোহনের তেল গ্রিসে মাখা হাতগুলি এটি প্রমাণ করল যে হিরোকে কেপ পরতে হয় না। তারা একটি ফ্যাকাশে ওলা ইউনিফর্ম পরতে পারে এবং প্রতিদিন আমাদের পাশে দেখা যেতে পারে। ভালো ধনী গরিবের ভেদাভেদ করে না। এটি একমাত্র সুতো যা আমাদের একে অপরের কাছাকাছি আনতে পারে, সমস্ত পক্ষপাতিত্বকে অতিক্রম করতে পারে এবং আমাদের আত্মার গভীর ক্ষতগুলিকে পূরণ করতে পারে। যদি আপনি এই সুখী সমাপ্তিতে আপনার হৃদয়ে একটি কম্পন অনুভব করেন, তবে এই ইতিবাচক শক্তি ছড়িয়ে দিন। আপনি কি বিশ্বাস করেন যে কর্মের নিয়ম সর্বদা বিদ্যমান থাকে এবং ভালো লোকেরা নিশ্চিতভাবে পুরস্কৃত হবে? আপনার মতামত দিন এবং নিচে কমেন্টসে আপনার শহরের নাম জানাতে ভুলবেন না, যাতে আমরা পুরো ভারতে ভালো হৃদয়গুলিকে যুক্ত করতে পারি। বন্ধুরা, আপনারা সবাই এটি কোথা থেকে দেখছেন? আমাদের কমেন্টে অবশ্যই জানান। আপনার এই গল্পটি কেমন লাগলো? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনারা সবাই সবসময় নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে সেটি আমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে আমরা সবাই সেটি শুনতে পারি।